আগামীকাল প্রিয়ন্তীর পরীক্ষা। পরীক্ষা ছোট হোক আর বড়, হাজারো চিন্তা ভাবনা ঘিরে থাকে। এবার প্রিয়ন্তীর একটু বেশি টেনশন হচ্ছে। একে তো শ্বশুর বাড়ি থেকে গিয়ে পরীক্ষা দেবে, আরেক হচ্ছে পড়া। পরীক্ষা নিয়ে বেশি বেশি ভাবছে, রাতের নিদ্রাহীনতায় ভোগে। যদিও অনেক চেষ্টা করেছে সবকিছু কমপ্লিট করার এবং করিয়েছে, তাও এই পরীক্ষার চিন্তা মাথা থেকে সরছে না। এতদিন নিশাদের সঙ্গে ভার্সিটিতে গিয়েছে, অনেক রাত করে প্রিয়ন্তী পড়ছে, আর নিশাদ রোজ চা কিংবা কফি বানিয়ে নিয়ে খাইয়েছে। সাহস মনোবল দেওয়ার চেষ্টা করেছে। রাতে প্রিয়ন্তী নির্ঘুম থাকলে নিশাদর নির্ঘুমে রাত কাটিয়ে দিত শুধুমাত্র বইয়ের জন্য। এসব কিছু প্রিয়ন্তীর চোখ এড়ায়নি। মানুষটার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান ছাড়া আর কিছু দেওয়ার মতো প্রিয়ন্তী নেই। মাঝে মধ্যে মনে হয় প্রিয়ন্তী বোধ হয় নিশাদের ভালোবাসার যোগ্য নয়। সন্ধ্যায় প্রিয়ন্তী পানি খাওয়ার জন্য নিচে এসেছে। রোজ, তাহির খান তারা চলে গিয়েছে তাদের আগের জায়গায়। বাড়িতে এখন নাজমুন বেগম এবং তাজওয়ার খানও নেই। নাজমুন বেগম আজ সকালে বাপের বাড়ি গিয়েছেন, সাথে তাজওয়ার খানও গিয়েছেন। কাল সকালের মধ্যে চলে আসবেন। নিশাদ এখনও আসেনি। প্রিয়ন্তী পানি খেতে এসে খেয়াল করলো হাসি বেগম টিভি দেখছে। প্রিয়ন্তীকে দেখা মাত্রই বলল তার কাছে যেতে। তাকে হাত ধরে পাশে বসালো হাসি বেগম। অত্যন্ত মন খারাপ নিয়ে বললেন, এ কি অবস্থা তোমার চোখ মুখের? খাও না নাকি ঠিক মতো? প্রিয়ন্তী বেশ অবাক হয়েছে। হাসি বেগম এত ভালো হয়ে গেলেন? ঝটকা খেয়ে প্রিয়ন্তী একদম চুপ, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এক পর্যায়ে হাসি বেগম বিরক্তিতে মুখ ফিরিয়ে নিলেন। প্রিয়ন্তী থতমত খেল, বলল, না দাদি, সব তো ঠিকই আছে। হাসি বেগম মুখ বাঁকালেন, অতঃপর আবারও বললেন, একটা কথা বলি, কারো কাছে বলো না, ঠিক আছে? প্রিয়ন্তী মাথা নাড়ল। তা দেখে হাসি বেগম বলা শুরু করলেন, দেখো, তোমার তো বয়স কম হয়নি, তাই না? আর আমার নিশাদেরও তো বয়স কম হয়নি। এ সময় উচিত তোমার বাচ্চা কাচ্চা নিয়ে ফেলা। শুনেছি বেশি বয়স হলে আর মেয়েরা সন্তানের মুখ দেখে না। এ নিয়ে তো তোমার শাশুড়ি কিছু বলে না দেখছি। আচ্ছা, তুমি যে পড়াশোনা নিয়ে এরকম করো, পড়াশোনা দিয়ে কি হবে? সে তো স্বামীর ঘর সংসার করাই লাগবে, বাচ্চা লালন পালন করতে হবে, তাদের মানুষ করতে হবে। তা মেয়ে, তুমি এত পড়াশোনা নিয়ে লাফাও কেন? বিয়ে যেহেতু হয়েছে সংসার করাই লাগবে, আগে হোক আর পরে হোক। তবে এখনকার কিছু আধুনিক মেয়েরা এসব মানতে চায় না, যেমন তুমি। ঠিক এ কারণেই তোমাকে আমার পছন্দ নয়। অবশ্য আমি জানি না তোমার মনের খবর, চেহারা মন মানসিকতা দেখে বললাম। শোনো, তোমাদের একটা ভবিষ্যৎ আছে। যত এখন নিশাদ তোমাকে এত সাহায্য করুক না কেন, একটি পুরুষ সাধারণত চায় বিয়ের পর তার একটা ছোট্ট সংসার হোক, আর সে সংসারের ঘরণী তার বাচ্চাদের দেখাশোনা করুক, তার দেখাশোনা করুক, একজন আদর্শ বউ হয়ে থাকুক। জানো, মেয়েরা পরিপূর্ণ যখন একটি সন্তানের জননী হয় তখন। আরেকটি মেয়ের পরিপূর্ণতা সেখানে, যে মেয়ের সন্তান নেই তার দামও নেই, বুঝেছো তো? আর নিশাদকে দেখেছো কেমন উদাসীন থাকে সারাক্ষণ? সেও তোমার থেকে ভালো কিছু আশা করে, আর করবে নাই বা কেন? আচ্ছা মেয়ে, এই যে তুমি পরীক্ষা নিয়ে এত ব্যস্ত থাকছো, বরের খোঁজ নিয়েছো একবারও? সেই খেয়েছে কিনা এটাও তো জিজ্ঞেস করোনি একদিন। সারাদিন ঘরে বসে থাকো, আর পরীক্ষা এতই বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে নিশাদের খাওয়ার সময় তুমি পাশে থাকো না। এই কেমন বউ? আমি তোমার শাশুড়ি তো এমন ছিলাম না, তাহলে তুমি এ বাড়ির বউ হয়ে এমন কেন? হাসি বেগম থামল, পরক্ষণে আবার বলা শুরু করলো, যে মেয়ের সামান্যতম স্বামীর খোঁজ খবর নেয়ার মতো সময় থাকে না, সে মেয়ে আর যাই হোক সংসার করতে পারবে না। আর এই জন্যই আমি গ্রাম থেকে একটা সহজ সরল মেয়ে নিশাদের জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু সে তো রাজি হয়নি, নিয়ে এসেছে তোমাকে। এবার বুঝো কেমন বউ এনেছে বাড়িতে। শোনো, অনেক কথা বললাম, আজ তোমার শাশুড়ি বাসায় নেই। রাতের খাবারটুকু আমাকে আর নিশাদকে বেরিয়ে দিও। আর যে কথাগুলো বললাম একবার ভেবে দেখো তুমি কতটা ঠিক কাজ করছো। প্রিয়ন্তী চুপসে গেল। হাসি বেগম উঠে টিভি বন্ধ করে চলে গেলেন তার রুমে। প্রিয়ন্তী চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দিল সোফায়। এক পর্যায়ে সবগুলো কথাই ভাবল। এত এত চিন্তার মাঝে আবার নতুন করে আরেকটি যোগ হলো। কি করা যায়, কি করবে ভেবে কুল পায় না। প্রিয়ন্তী সোফায় লম্বা হয়ে শুয়ে পড়েছে। দেয়াল ঘড়িতে একবার তাকালো, 8টা বাজতে চলল। কলিং বেল বাজতে হুড়মুড়িয়ে উঠে পড়ল। দরজা খুলে দেখল নিশাদ এসেছে। আর সময় হলে প্রিয়ন্তী নিশাদকে দেখে হেসে দিত। আজ ব্যতিক্রম হওয়াতে নিশাদ ভ্রু কুঁচকাল। একবার প্রিয়ন্তীর মলিন মুখটা পরখ করে নিল, নিজে দরজা বন্ধ করে দিল। রাতে খাওয়ার পর প্রিয়ন্তী রুমে আসছে না দেখে নিশাদ নিচে এলো। আজ তো নাজমুন বেগমও বাসায় নেই, তাহলে প্রিয়ন্তী নিচে কি করছে?
ভাবতে ভাবতে নিশাদ নিচে এলো। এসে দেখলো প্রিয়ন্তী সোফায় মাথা নিচু করে বসে আছে। নিশাদ তার সামনে এসে দাঁড়ালো। কাল পরীক্ষার আজ এভাবে উদাসীন হয়ে বসে আছে। কিছুটা অদ্ভুত লাগলো নিশাদের কাছে। একটু নিচু স্বরে বলল, প্রিয়ন্তী রুমে যাবেন না? হুট করে নিশাদের কণ্ঠস্বর শুনে প্রিয়ন্তী উপরে মাথা তুলে তাকালো। জি, তাহলে চলুন। এখানে বসে আছেন কেন? এ সময় তো আপনার পড়াগুলো রিভিশন করা উচিত, তা না করে এভাবে বসে আছেন। প্রিয়ন্তী উঠল, সোজা পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। আসার সময় নিশাদ ব্যালকনি থেকে দেখল একটা সুন্দর চাঁদ উঠেছে। নিশাদ বলল, আপনি কি ফ্রি আছেন? মানে কোনো কাজ নেই তো এখন? পেছনে ঘুরল প্রিয়ন্তী, বলল, না। কিছু বলবেন? ছাদে যাবেন? নিশাদের এহেন কথায় প্রিয়ন্তী বহু ভাবনার মাঝে পড়ে গেল। এখন কোনো কাজ নেই, রাত বেশিও হয়নি। নিশাদের কথা ফেলতে ইচ্ছে করল না প্রিয়ন্তীর। মাথা নাড়িয়ে বলল, চলুন, তবে আমার কিছু কথা আছে, সব শুনব। আগে তো চলুন। ছাদের দুপাশে দুটো মানুষ। নিশাদ কথা বলার জন্য অন্য পাশে এসেছে, আর প্রিয়ন্তী চুপ করে দাঁড়িয়ে আছে তার জায়গায়। অনেক সময় নিয়ে ভাবলো দাদির কথাগুলো। প্রিয়ন্তী তার বাবার মতো ডক্টর হওয়ার ইচ্ছে নেই, ছোটখাটো স্বপ্ন, ইচ্ছে। ছোট থেকে প্রিয়ন্তীর ইচ্ছে ছিল একজন শিক্ষিকা হবে, আর সে অনুপাতে পড়াশোনা চালিয়েছে। তবে আজ যে ইচ্ছেটা একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিতে মন চাচ্ছে। মন বলছে হাসি বেগমের কথা মেনে নিতে, কিন্তু তার বাবা যদি জানে ঠিক কি ভাববে। প্রিয়ন্তী আর ভাবতে পারছে না, মাথা চেপে ধরে আছে। কি হবে সামনে? এ কথাটি নিশাদকে বলবে, এক্ষুনি বলবে। হয়তো নিশাদ কোনো ভালো একটা পরামর্শ দিতে পারবে। কথা বলা শেষ করে নিশাদ প্রিয়ন্তীর পাশে এসে দাঁড়ালো। আজ হঠাৎ তার কি হলো বুঝতে পারছে না। কেন প্রিয়ন্তী এরকম ব্যবহার করছে? মনের মধ্যে খটকা লাগলো খুব। জানার জন্য জিজ্ঞেস করলো। প্রিয়ন্তী মাথা চেপে দাঁড়িয়ে না থেকে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে দেখুন, আপনার থেকেও কম সুন্দর চাঁদ চেয়ে আছে আমাদের দিকে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ছাড়ল। আমার কিছু কথা আছে। নিশাদ অবাক চোখে তাকালো প্রিয়ন্তীর দিকে। তার এত সুন্দর কথাটি প্রিয়ন্তী পাত্তা দিল না, রাগ হলো। অতঃপর গম্ভীর স্বরে বলল, বলুন। আমার কাল পরীক্ষা। আজ থেকে হিসেব করলে ঠিক 15 দিন আগে থেকে আমি জানি আপনার কাল পরীক্ষা। তার নতুন করে বলার কি আছে? আমার ভুলে যাওয়ার রোগ নেই। প্রিয়ন্তী বলল, তা নয়, আমার অন্য কথা আছে। মানা করিনি তো একবারও। জোরে জোরে শ্বাস নিল মেয়েটি। পাশে থাকা পুরুষটি আর চোখে তাকালো। ঠিক কি বলবে যে এতবার ভাবছে, তবুও জিজ্ঞেস করল, দৃষ্টি তার সামনের দিকে। দুহাত বুকে গুজে গম্ভীর করে মুখ করে তাকিয়ে আছে। পাশের মেয়েটির যখন উত্তর বলার সময় হবে ঠিক তখনই শুনবে। বেশ কয়েক মিনিট পর প্রিয়ন্তী বলল, আমি কাল পরীক্ষা দিতে যাচ্ছি না। কাল নয়, সব সময়ের জন্য পড়াশোনা বন্ধ করে দিতে চাচ্ছি। আমি সংসার করব। তাজয়ের খানের একমাত্র পুত্র নিশাদ তাজয়ের আদর্শ বউ হতে চায়। আপনি আমার হাজবেন্ড, এ বিষয়ে জানার অধিকার আপনার আছে, তাই জানিয়ে দিলাম। এটা একান্তই আমার মতামত, সম্পূর্ণটা আমার ইচ্ছা। আমি এই বিষয় নিয়ে কারো কোনো কথা শুনতে চাই না। সিরিয়াসলি, পড়াশোনা ছেড়ে আপনি কিনা আদর্শ বউ হবেন? আপনাকে নিতান্তই একজন বুদ্ধিমত্তা মেয়ে ভেবেছিলাম, আর আপনি কিনা এসব বলছেন? ঠিক মানতে পারছি না। হাসালেন প্রিয়ন্তী। নিশাদ তাচ্ছিল্য হেসে কথাগুলো বলল। সে কোনো মতে মেনে নিতে পারছে না যে প্রিয়ন্তী এরকম কথা বলবে। তাহলে সে কি এতদিন তাকে ভুল চিনেছিল? আনান রহমানের কথাবার্তা, চালচলন সবকিছুই প্রিয়ন্তীর সঙ্গে সাদৃশ্য। আর সে বাবার মেয়ে হয়ে প্রিয়ন্তী পরীক্ষার আগের দিন এগুলো বলছে। ভাবতে অবাক লাগছে নিশাদের। মন চাচ্ছে কতক্ষণ ঠান্ডা পানিতে চুবিয়ে রাখতে প্রিয়ন্তীকে, তারপর যদি শিক্ষা হয়। নিশাদ চোখ বুজে নিজের মাথার চুলগুলো টানল। আজ আর বোধ হয় প্রিয়ন্তীর সামনে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারবে না। এতদিন প্রিয়ন্তী যা দেখেছে আজ ভয়ঙ্কর কিছু দেখবে। যদি একটা উল্টাপাল্টা কথা বলে তো? আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, আপনার কথা শুনতে বাধ্য নই। এবারের প্রিয়ন্তীর কথায় ধৈর্য ধরে থাকতে পারল না। নিশাদ কিছুটা উচ্চস্বরে বলল, তাহলে আমাকে বলেছিলেন বা কেন? আমি কি শুনতে চেয়েছিলাম? বললেন, আপনি স্বামী, আপনার শোনার অধিকার আছে, জানার অধিকার আছে। তাহলে আমার কথা হচ্ছে, যদি আমার সবটুকু শোনার কিংবা জানার অধিকার থাকে, তাহলে বলারও অধিকার আছে। আপনি ভীষণ বোকা প্রিয়ন্তী। ছোট বড় প্রতিটা মেয়ের ইচ্ছে থাকে সে পড়াশোনা করবে, অন্তত তার পরিবার যেন বলতে পারে যে আমার মেয়েটা একটা ভালো পজিশনে আছে। এসব না ভেবে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পড়াশোনা বন্ধ করবেন সংসার করার জন্য। বাহ, তা পড়াশোনা বন্ধ করলে বাবার কাছে কি উত্তর দিবেন? আমি না হয় বাদ গেলাম, আমার বউ কি করে সেটা নিয়ে না হয় কাউকে কিছু নাই বললাম, কিন্তু আপনার বাবা
সে কি বলবে? আমার মেয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র সংসার করার জন্য। প্রিয়ন্তী অপমান বোধ করল। জীবনে যখন সিদ্ধান্তহীনতায় ভুগেছে সবসময় আনান রহমান তাকে মনোবল দিয়েছিলেন। আজ কেন এমন হচ্ছে প্রিয়ন্তীর? কে এই জীবন দশা থেকে মুক্তি দেবে তাকে? কার কথা শুনবে? নিশাদ নাকি হাসি বেগমের? নিশাদ আবারও বলল, যে মেয়ে পড়াশোনাকে সংসারের জন্য বন্ধ করে দেয় সে আর যাই হোক কখনো তার উদ্দেশ্য সফল করতে পারে না। আমার এতদিনের ভাবনাকে আপনি পায়ে পিষে শেষ করে ফেলেছেন প্রিয়ন্তী। আপনি ক্লাস 8-9-এর বাচ্চা যে এমন করছেন? আরে পাগল, ও তো নিজের ভালো বোঝে। আপনি তো পাগল না, রাইট? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনার মতো মেয়ের মুখে এসব খুব বাজে শোনায়। মেয়ে কাকে বলে জানেন? যে কিনা সংসারও করবে, পড়াশোনাও করবে। আপনার পড়াশোনার জন্য আমার ক্ষতি হচ্ছে কখনো বলেছি? আমি চেয়েছি সবসময়ের জন্য আপনার পাশে থাকার। এতদিন আপনি ঘুমাননি টেনশনে, আমি কি ঘুমিয়েছি? এত এত সাহায্য করেছি। আর আজ কি বললেন? আপনার কথা শুনতে বাধ্য নই। যে মেয়ে তার হাজবেন্ডের কথা শুনতে বাধ্য নয় সে যাই করুক ওই হাজবেন্ডের সংসার করতে পারবে না। প্রিয়ন্তী টলমল চোখে তাকালো নিশাদের দিকে। অস্ফুটে স্বরে বলল, আপনি এ কথা বলছেন? নিশাদ শ্বাস ছেড়ে বলল, এসব শুনে কেঁদে বুক ভাসানোর জন্য বলিনি। আচ্ছা, আমি কি কখনো আপনাকে কোনো কিছু নিয়ে জোর করেছি? যেমন ধরুন, কখনো এমনটা বলেছি যে আপনি আপনার সংসার করুন, আমার আদর্শ বউ হওয়া লাগবে আপনাকে? বলেছি কখনো? আমি কিনা এখানে কিছু বললাম না, আর আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমি তো আপনাকে সংসারী হতে বলিনি, আদর্শ বউ হতে বলিনি। তবে কি কারণে আপনি এসব বললেন? আপনি যেমন আছেন সেরকমই একদম পারফেক্ট। আর কিছু শুনতে চাচ্ছেন? এবার অন্তত নিজের ভালোটা বুঝুন। নিশাদ ফের বলল, কাল সকালে যদি আপনি আমার খারাপ রূপটা দেখতে চান তাহলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। সত্যি বলছি, আপনার মুখ থেকে এসব কথা শুনবো আশা করিনি। মন মেজাজ খুব খারাপ। আমি চাই না আপনার সাথে খারাপ ব্যবহার করতে, সত্যি চাই না। তবে আপনি যদি সেরকম কিছু করেন তাহলে আগে থেকেই সরি বলছি। আমার পক্ষে আপনার সাথে ভালো ব্যবহার করা সম্ভব নয়। আমি জানি না কে আপনার কানে এসব মন্ত্র ঢুকিয়েছে, কার কথার প্রেক্ষিতে আজ এগুলো বললেন বুঝতে পারছি না। কিন্তু আপনি যদি এরকম কোনো কাজ করার কথাও ভাবেন তাহলে নিঃসন্দেহে বলবো ভুল করছেন। আপনি আপনার মতামত জানিয়েছেন, আমি বাধা দেইনি। ইচ্ছে হয়েছে বলেছেন। আমি যেমন শুনেছি আপনারও এখন শুনতে হবে। কাল আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন। কোনো কথা নয়, কাল পরীক্ষা আছে, দিতে যাবেন। প্রিয়ন্তী শুধু শুনেই গেল। তার মাথা কাজ করছে না ঠিক, মন বলছে নিশাদের কথাগুলো মেনে নিতে, কিন্তু হাসি বেগম তিনি কি বলবেন আবার কে জানে। নিশাদ আর দাঁড়ালো না, সোজা নিচে চলে গেল। একবারও প্রিয়ন্তীকে নিচে যেতে বলল না। রাত ঘনিয়ে আসছে, অন্ধকারে ছিমছাম হয়ে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। নিজের মনকে বোঝালো কাল পরীক্ষা দিবে সে। রাতের ঘরে এলো না প্রিয়ন্তী, সোফায় বসে কাটিয়ে দিল। একবার ভেবেছিল রুমে যাবে, যেহেতু ঠিক করেছে কাল পরীক্ষা দিবে সেহেতু এই সময়টাতে রিভিশন দেওয়া উচিত। কিন্তু রুমে গেলেই নিশাদের মুখোমুখি হতে হবে, এই জন্য আর যেতে চায়নি। প্রিয়ন্তী তার জীবনে খুব কমই সিদ্ধান্ত নিয়েছে। আনান রহমান থাকতে এত চিন্তা ছিল না। যেখানে সন্তানেরা মায়ের সংস্পর্শে বড় হয় সেখানে প্রিয়ন্তী মাকে দেখেনি, আর সেভাবে নিজেকেও গড়ে তুলতে পারেনি। তাই সবকিছু চিন্তা না করে হাসি বেগমের কথা শুনে উদ্ভট একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রিয়ন্তী অনুতপ্ত হলো, কিন্তু তারও তো কিছু করার ছিল না। সেই মুহূর্তে যদি নিশাদ পাশে থাকতো তাহলে এত ভোগান্তি পোহাতে হতো না। সকাল সকালে নাজমুন বেগম চলে এসেছেন, কারণ আজ প্রিয়ন্তীর পরীক্ষা তিনি জানেন, আর এই জন্যই চলে এসেছেন। হাসি বেগম তাজওয়ার খানের সঙ্গে কথা বলছেন আর চা খাচ্ছেন। নাজমুন বেগম নাস্তা বানাচ্ছেন সবার জন্য, সাথে রহিমাও আছে। দুদিন সে ছুটি নিয়েছিল। প্রিয়ন্তীকে নাজমুন বেগম পাঠিয়ে দিয়েছেন ওপরে, আর বলে দিয়েছেন আজ কোনো কাজ করা লাগবে না, তিনি একাই সব করবেন। নিশাদ তার মায়ের কাছে আসলো, রহিমাকে উদ্দেশ্য করে বলল, রহিমা, বাবা তোকে ডাকছে। অতঃপর রহিমা চলে যাওয়ার পরপরই নিশাদ কালকের ঘটনা বলতে শুরু করেছে তার মাকে। নিশাদ কিছুটা আন্দাজ করেছে যে কথাগুলো নিশ্চয়ই হাসি বেগম প্রিয়ন্তীকে বলেছে, না হলে কখনোই প্রিয়ন্তী এসব বলবে না। নাজমুন বেগম মোটেও অবাক হয়নি, কারণ আজ আসার পরই হাসি বেগম তাকে বলেছে। একদিক দিয়ে শাশুড়িকেও কিছু বলল না, প্রিয়ন্তীকেও কিছু বলল না। তবে হাসি বেগমের থেকে সব শোনার পর নাজমুন বেগম জিজ্ঞেস করেছিলেন প্রিয়ন্তীকে সে পরীক্ষা দিবে কিনা। নিশাদের সব কথা নাজমুন বলল,
একজন মাই পারে একটি সন্তানকে দেখে রাখতে, আর যার মা ছাড়া বড় হয় তারা কিভাবে নিজের জীবনে এত বড় একটি সিদ্ধান্ত নিবে বলো? এসব তোর দাদি বলেছে প্রিয়ন্তীকে, তাই মেয়েটি এরকম কথা বলতে বাধ্য হয়েছে। কি করবে? ও কি বোঝে ওকে ভালো বলল আর কে খারাপ বলল? যার কথা শুনে ওর কথাই মনে করে এটা ভালো। যাই হোক, প্রিয়ন্তী বলল পরীক্ষা দিতে যাবে। শুনলাম অনেক অশান্তি করেছিস কালোর সাথে। নিশাদ এবার পুরোপুরি শিওর হলো। বলল, আমি জানতাম দাদি ছাড়া আর কেউ প্রিয়ন্তীকে এসব বলবে না, আর অশান্তি করব না। ও আমার মাথাটা কাল জাস্ট খারাপ করে দিয়েছে। হয়েছে হয়েছে, যান গিয়ে রেডি হয়ে পড়ুন, হসপিটাল আছে, আবার প্রিয়ন্তীকে ভার্সিটিতে পৌঁছে দিতে হবে। নিশাদ বিড়বিড় করতে করতে রুমে এলো। প্রিয়ন্তী তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। নিশাদ আর চোখে তাকালো। কেন জানি মনে হলো হঠাৎ করে প্রিয়ন্তী নিজেকে গুটিয়ে নিল। উপলব্ধি করতে পারলেও নিশাদ কিছু বলল না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। আজ হসপিটাল দেরি করে যাবে। নাস্তা শেষ করে প্রিয়ন্তী পরীক্ষার সকল জিনিসপত্র নিয়ে নিচে আসে। তাজওয়ার খান আর নাজমুন বেগমের সাথে দেখা করে। হাসি বেগমের দিকে পা বাড়াতেই তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই প্রিয়ন্তী আর গেল না সেদিকে। নিশাদ দেখল সব, ধীর পায়ে দাদির পাশে গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, কি দরকার ছিল আমার বউকে ভুলভাল মন্ত্র পড়িয়ে দেওয়ার? জানো, ভুল মন্ত্রে জাদু কাজে লাগে না। কথাটি বেশ গায়ে লাগলো হাসি বেগমের। নিশাদ আর 1 মিনিটও দাঁড়ালো না, সোজা চলে আসলো প্রিয়ন্তীকে নিয়ে। পরীক্ষা শেষ করে প্রিয়ন্তী নিশাদকে খুঁজছে। নাজমুন বলেছিল নিশাদে তাকে আবার বাড়ি পৌঁছে দেবে। খানিকটা সময় ভার্সিটির সামনে নিশাদের গাড়ি থামে। প্রিয়ন্তী উঠে বসে। গাড়িতে থাকা অবস্থায় তারা কেউ কোনো কথা বলছে না। প্রিয়ন্তীর খুব পিপাসা লাগে। অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞেস করে, পানি আছে? নীরবতা পালন করেই নিশাদ পানিটা প্রিয়ন্তীর হাতে দেয়। হুট করে নিশাদের এমন চুপচাপ হয়ে যাওয়াটা প্রিয়ন্তীর হজম করতে পারল না। পাশে থাকা পুরুষটির দিকে আর চোখে তাকায়। হঠাৎ মন খারাপ হয়ে গেল তার। সে তো পরীক্ষা দিয়েছে, তাহলে তো রাগ কিসের ভেবে পায় না। রাগ তো আমার করার কথা। তবুও নিশাদ কিছু বলল না। ফের প্রিয়ন্তী বলল, কথা বলুন নিশাদ। এই প্রথম প্রিয়ন্তীর মুখ থেকে নিজের নাম শুনে ভরকে গেল সে। পাশ ফিরে তাকাতে দেখল মেয়েটির চোখে পানি টলমল করছে। এই মুহূর্তে যেন পানি নামবে চোখ থেকে। আচমকা গাড়ি ব্রেক করে, দ্রুত টেনে আনে প্রিয়ন্তীকে নিজের কাছে। মেয়েটির মাথা চেপে ধরে তার বক্ষস্থলে। থমথমে গলায় বলে, সবকিছুর জন্য সরি প্রিয়ন্তী। কাল রাতে আপনাকে এতগুলো কথা শোনানোর পর দোচকের পাতা এক করতে পারিনি। ঘুম হয়নি, কষ্ট হয়েছে ভীষণ। এখন আর কেঁদে আমার কষ্ট বাড়াবেন না প্লিজ। প্রিয়ন্তী হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। গভীর টান অনুভব করল মানুষটার প্রতি। অবশেষে অভিমানের পালা শেষ হল। তবে মিহি কণ্ঠে বলল, রাতে ঘুমাননি কেন? শুধুমাত্র আমাকে কথা শুনিয়ে অনুতপ্ত হয়েছিলেন, নাকি অন্য কোনো কারণ ছিল? নিশাদ অধর কামড়ে হাসল। প্রিয়ন্তীকে একটু রাগানোর জন্য বলে, মোটেও নয়। হসপিটালে একজন মহিলা ডক্টর কল দিয়েছিল, তার সাথে কথা বলতে বলতেই রাতটা কাটিয়ে দিয়েছি। নিশাদ গাড়ির জানালাগুলো খুলে দিয়েছে, যার কারণে ভেতরে বাতাস প্রবেশ করছে। তার পাশে শুয়ে থাকা প্রিয়ন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। খুব ক্লান্ত ছিল সে। নিশাদ যতবারই পাশের মেয়েটির দিকে তাকায় ততবারই মুচকি হাসে। সে সময় কিসব কথা বলল? প্রিয়ন্তী যত না বেশি চুপচাপ, তার থেকেও বেশি অদ্ভুত তার উদ্ভট কথাগুলো। নিশাদ গাড়ি চালাচ্ছে স্বাভাবিক গতিতে। মনে করল তখনকার কিছু কথাগুলো। প্রিয়ন্তী রেগে নিশাদের থেকে নিজেকে ছাড়িয়ে আনে। দিন দিন তার হিংসার পাল্লাটা বেড়ে যাচ্ছে। এর কোনো কারণই জানা নেই, তবে এত বড় মেয়ে থেকে এরকম বাচ্চা সুলভ কথাবার্তা কিংবা আচরণ আশা করা যায় না, এটা মনে থেকে প্রিয়ন্তী মানে। কিন্তু হঠাৎ এরকম কথা শুনেও নিজের জেলাসিকে কন্ট্রোল করে রাখা অসম্ভব। তাই অভিমানের সুরে বলল, রাতে একজনের সঙ্গে কথা বলে পার করে দেয়, আর দিনের বেলায় আরেকজনকে বুকে জড়িয়ে ধরে রাখে। অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথাটি বলল, কিন্তু তবুও কথাটি শুনতে পেয়েছে নিশাদ। তবে কি প্রিয়ন্তী তার প্রতি একটু একটু করে অধিকার আদায় করে নিচ্ছে? নিশাদ হাসল, বলল, যাকে বুকে জড়িয়ে ধরে রাখি তিনি সর্বদাই আমার মনে হৃদয়ে বিরাজ করেন। সারাক্ষণ তার কথাই ভেবে কাটিয়ে দিই, হোক সেটা রাত কিংবা দিন। অন্য মহিলার সাথে কথা বলার সময় আছে নাকি? প্রিয়ন্তী নিজের কাছে নিজে লজ্জা পেল। নিশাদ কথাটা কিভাবে শুনল, আর একটু আস্তে বলা উচিত ছিল। প্রিয়ন্তী লজ্জায় মাথা নিচু করে আঙ্গুলে কি জানি একটা করতে লাগলো, যেন মাথা তুলে আশেপাশে তাকানোটা নিষিদ্ধ। কোনো ভ্রুক্ষেপ করল নিশাদের কথায়। আর কি বা বলবে? কথা বলার জায়গাটি তো শূন্য এখন।
আমার সাথে কথা বলার জন্য সাহস দরকার প্রিয়ন্তী। এভাবে মাঝপথে কথা বন্ধ করলে চলে বলুন? কান যেন জ্বলে উঠল তার। আশ্চর্য, নিষাদকে রসিকতা করার সময় পেল না, এখনই করতে হবে। পাশ ফিরে তাকিয়ে দেখল লোকটি হাসছে। প্রিয়ন্তী এবার চোখ ফিরিয়ে আনল। যেদিন সম্পূর্ণ অধিকার পাবে নিষাদের থেকে, সেদিন একদম সবকটা প্রশ্নের জবাব দিবে। প্রিয়ন্তীকে বাড়ি পৌঁছে দিয়ে আবারও নিষাদ হসপিটালে চলে যায়। নাজমুন বেগম অনেক জোর করেছিলেন দুপুরের খাবারটা খেয়ে যেতে, কিন্তু সে বলল সময় হবে না। বিকেলে প্রিয়ন্তী নাজমুনের রুমে এলো আর দেখল তিনি শুয়ে আছেন। মা ঘুমাচ্ছেন। নাজমুন বেগম উঠে বসলেন প্রিয়ন্তীর কণ্ঠস্বর শুনে। শরীরটা একটু খারাপ লাগাতেই এসে শুয়েছেন। আর তাজয়ের খানও বাসায় নেই, মোটামুটি বাড়িটি ফাঁকা। তাই কিছুক্ষণ গল্প করার জন্য প্রিয়ন্তী নাজমুনের কাছে এসেছে। নাজমুন বলল, না মা, ঘুমাচ্ছি না, শরীরটা একটু খারাপ লাগছে তো তাই শুয়েছিলাম। তুমি এসো ভেতরে, এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকলে হয়? আসো আসো, কিছু সময় কথা বললে ভালো লাগবে। প্রিয়ন্তী ভেতরে আসলো। নাজমুন হাত ধরে তাকে তার পাশে বসালো। পরীক্ষা কেমন দিয়েছো? আমি ব্যস্ততার মাঝে খোঁজ নিতেই পারিনি। জি মা, ভালো হয়েছে। আচ্ছা। নাজমুন বেগম সে বিকেল থেকে প্রিয়ন্তীর সঙ্গে কথা বলছে। জিজ্ঞেস করেছিল হাসি বেগম তাকে ঠিক কি কি বলেছিল। কোনো রকম সংকোচ ছাড়াই প্রিয়ন্তী সবকিছু খুলে বলে। বলাটা দরকার ছিল, কেননা না হলে নিষাদের মতো তিনিও না আবার প্রিয়ন্তীকে ভুল বোঝে। নাজমুন হাসি বেগমের কথাগুলো শুনে হাসিলেন। নিষাদ আর প্রিয়ন্তীর যথেষ্ট বয়স হয়েছে, তারা তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিজেরাই করে নেব। তাই কখনো নাজমিন বেগম এ বিষয়ে কিছু বলেননি, আর না বলতেও চান। শপিং মলে রাফিদকে নিয়ে নিষাদ হাঁটছে আর হাঁটছে, যার জন্য শপিংয়ে এসে কিছুই পছন্দ হচ্ছে না। যেন সবকিছুই তার কাছে বেমানান লাগবে। 1 ফ্লোর 2 ফ্লোর 3 ফ্লোর হেঁটেই যাচ্ছে, কিছু ড্রেস শাড়ি দেখছে। নিষাদ রাফিদকে অফিস থেকে টেনে নিয়ে এসেছে, বলেছিল বেশি সময় লাগবে না, তবুও 1 ঘন্টা যাবৎ হাঁটাচ্ছে তাকে। এক পর্যায়ে মাঝপথে দাঁড়িয়ে যায় রাফিদ, সে আর হাঁটবে না। এক প্রকার বিরক্ত লাগছে। নিষাদ রাফিদকে পাশে না পেয়ে পেছনে ঘুরে তাকায়। ভ্রুকুচকে ইশারা করে দাঁড়িয়ে পড়ল কেন? এত মানুষের ভিড়ে রাফিদ উচ্চস্বরে বলে ওঠে, তোর বইয়ের জন্য তুই শপিং কর শালা, আমার বাসায় যেতে দে। নিষাদ রাগে কটমট করে তাকায় রাফিদের দিকে। আশেপাশে কিছু কিছু মানুষজন তাদের কথা শুনেছে, আর এটা পাবলিক প্লেস, তার উপর এত জোরে কথাটা বলেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। নিষাদ রাফিদের গলার ধরে বলে, আমি তোর কোন বোনকে বিয়ে করিনি, প্রিয়ন্তী তোর পাতানো বোন নয়, তাই নেক্সট টাইম শালা বলবি না। এখন চল আমার সাথে। রাফিদ ঠায় দাঁড়িয়ে রইল, বলল, তুই মেয়ে মানুষের মতো শপিং মলে হাঁটছিস, আমি হাঁটতে পারছি না, বাসায় যাব। নিষাদের রাগ হয় ভীষণ। অ্যাক্সিডেন্টের সময় যেখানে রাফিদ পিঠে ব্যথা পেয়েছিল, সেখানে দম করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সে নিয়ে 2 বার নিষাদ এখানে মেরেছে। আগের মতো ব্যথা না লাগলেও রাফিদ বলে ওঠে, কলেজ লাইফ থেকে তুই আমাকে মেরে মেরে শরীরটা অকেজো করে ফেলেছিস শালা। বিয়ে হবে আর আমার? যে হারে মারছিস বোধহয় এই জীবনে আর বইয়ের মুখ দেখা হবে না। রাফিদের অপ্রাসঙ্গিক কথায় নিষাদ পাত্তা দিল না, কলার ধরে টানতে লাগলো। খুব কমই নিষাদ শপিং মলে আসে। আজ যেহেতু স্পেশাল মানুষের জন্য কিছু কিনবে, তাই দেখে শুনে ভালোটাই কিনবে। নিষাদ গম্ভীর স্বরে বলল, বলেছি না শালা বলবি না। আর বিয়ে, সেটা তোর কপালে নেই, থাকলে এতদিনে হয়ে যেত। তোকেও কিছু কিনে দেবো চল। রাফিদ ভেঙচি কাটে, দয়া চায় না আমার, ভাবির হাতের 1 কাপ চা খাওয়ালে চলবে। নিষাদ মাথা নাড়ে, আজই রাফিদকে বাড়ি নিয়ে যাবে, যতই হোক এতক্ষণ বিনা লাভে তার সাথে হাঁটছে। অনেক দোকান খোঁজার পর নিষাদ 4টা শাড়ি কেনে। এই শাড়ি নিয়ে বিপাকে পড়তে হয়েছিল। জীবনে প্রথম কোনো মেয়ের জন্য কিছু কিনছে, তাও দুটো পুরুষ। রাফিদের পছন্দ ভালো হয়, একদম সবকিছু সে পছন্দ করতে সাহায্য করেছে। শাড়ির সঙ্গে ম্যাচিং চুড়িও কিনেছে, সাথে কিছু ফুল আর চকলেট। নিষাদ তার মায়ের জন্য কিনলো, যেহেতু কিনবেই তার স্পেশাল মানুষের জন্য, আর তার মাও স্পেশাল কম নয়, তাই মায়ের জন্য কিনেছে। নাজমুন বেগম অনেক আইটেম রান্না করেছেন এই রাতের বেলায়। কিছুক্ষণ আগে নিষাদ কল করে বলল আজ রাফিদকে নিয়ে আসছে, তারা একসঙ্গে ডিনার করবে। তাই এই রাতের বেলায় নাজমুন বেগম তাড়াহুড়ো করে রান্না করছেন। প্রিয়ন্তীও সাথে আছে, টুকটাক সাহায্য করে দিচ্ছে। নাজমুন বেগম বলে দিয়েছেন তিনি পারবেন সব করতে, তাও প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। কলিং বেল বাজার সাথে সাথেই প্রিয়ন্তী মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে। রাফিদ তাকে দেখে সুর টেনে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি। নিষাদ খানিকটা বিরক্ত হয়, সালাম দিবে নম্র ভদ্রভাবে, আর সেখানে এরকম ভাবে সালাম দিচ্ছে শুনে তার ভ্রু কুঁচকে গেল। প্রিয়ন্তী সালামের জবাব দিল,
অতঃপর বলল ভেতরে আসতে। নিশাত তার হাতের ব্যাগগুলো রেখে আসলো রুমে। নাজমুন বেগমের কাজ প্রায় অর্ধেক শেষ। আপাতত সব কাজ রেখে রাফিদের সঙ্গে দেখা করতে আসেন। আগে নিশাদের সাথে প্রায় সময় এই বাড়িতে আসতো, তবে অ্যাক্সিডেন্টের পর থেকে আর আসা হয়নি। রাফিদ নাজমুন বেগমকে পেয়ে গল্প করা শুরু করে দিয়েছেন। নাজমুন তাকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন। নিশাদ ছাড়া নাজমুনের আর কোনো সন্তান হয়নি, তাই রাফিদকে তিনি কোনো অংশে কম ভালোবাসেন না। প্রিয়ন্তী রান্নাঘরে এসে বাদবাকি কাজগুলো করছে। হাসি বেগম তা দেখে সেখানেই আসলেন। প্রিয়ন্তী এক এক করে খাবার সার্ভ করে রাখছে আলাদা আলাদা পাত্রে। নতুন বউ, এহেন কথায় হুট করে গরম পানি প্রিয়ন্তীর হাতে লেগে যায়। নাজমুন পানি গরম করেছিল তাজওয়ার খানের জন্য। অপ্রস্তুত হয়ে প্রিয়ন্তী পেছনে ফিরল। নিচু স্বরে বলল, কিছু বলবেন দাদি? হাসি বেগম দেখলেন প্রিয়ন্তীর হাতে গরম পানি লেগেছে, তা কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি শুধু একটা কথা জানার জন্য এসেছিলেন, তাই কোনো রকম বাড়তি কথা না বলে ফেললেন, আমি তোমার কানে মন্ত্র ঢুকিয়েছি? তোমাকে শুধু ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে বলেছি। আজ সকালে নিশাদ বলল আমি নাকি তোমার কানে মন্ত্র দিয়েছি, আবার বলেছে ভুল মন্ত্রে জাদু কাজে লাগে না। আমি তোমার আর নিশাদের থেকে অনেক বড়, অনেক জোর পার করে এসেছি। সবকিছু সম্বন্ধে ধারণা আছে আমার, তাই তোমাকে তোমার জায়গাটা বুঝে নিতে বলেছিলাম। আর নিশাদ আমাকে এসব বলল। শুনে রাখো, গুরুজনদের সঙ্গে কখনো খারাপ আচরণ করতে নেই। তাদের মনেরও একটা কষ্ট আছে, আর গুরুজনদের মনে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না। এটুকু বলে হাসি বেগম চলে আসলেন। তার শেষের কথাগুলো কেমন জানি লাগলো প্রিয়ন্তীর। তিনি কি তবে খুব কষ্ট পেয়ে এগুলো বলেছেন? কিন্তু প্রিয়ন্তী তো কিছুই নিশাদকে বলেনি। কাল চাইতেও বলতে পারল না ওনার কথা, তবে সে তো বলেনি, তাহলে কে বলেছে? প্রিয়ন্তীর খারাপ লাগলো। এখানে তার কোনো দোষ নেই, তবুও কেন জানে এমন লাগছে বুঝতে পারছে না। প্রিয়ন্তীর হাতের কাজগুলো আস্তে আস্তে করছে, সারা মাথায় ঘুরপাক খাচ্ছে কথাগুলো। এ বাড়িতে আসার পর থেকে হাসি বেগম সর্বদা তাকে ছোট করে কথা বলেছে। কোন রকম কথায় প্রিয়ন্তীর প্রত্যুত্তর করেনি, কিছু মনেও করেনি, কিন্তু সবসময় সেই ফেঁসে যায়। প্রিয়ন্তীর ভাবনার মাঝে নাজমুন বেগম আসলেন। নাজমুন তাড়াহুড়োয় খাবারগুলো টেবিলে সেট করছেন। রাফিদ বলেছে সে এখনই চলে যাবে। নিশাদ আর নাজমুন জোর করে রেখেছে, তাদের কথা ডিনার করা ছাড়া যাওয়া যাবে না। নাজমুন বেগমের এত ব্যস্ততা দেখে প্রিয়ন্তী আর বলার সাহস পায়নি, এসব কথা বলবেও না। নিশ্চয়ই হাসি বেগম অনেক কষ্ট পেয়েছে নিশাদের কথায়, আর নিশাদ শুনলে কি না কি বলবে, তারপর হবে আরেক ঝামেলা। রাফিদ খাওয়ার পরপরই চলে যায়। তার মা আবার কল করেছে একের পর এক। নিশাদ বন্ধুর সঙ্গে ডিনার করে ওপরে চলে যায়। নাজমুন আর প্রিয়ন্তী সব গুছিয়ে রাখছে। সে যে হাসি বেগম কথাগুলো বলল, তখন থেকে মাথা ধরেছে প্রিয়ন্তীর। বারবার শুধু তার মাথায় একই কথা ঘুরছে। সব কাজ শেষে প্রিয়ন্তী রুমে আসে। এসে দেখে সব অন্ধকার। ভয়ে জড়সড় হয়ে প্রিয়ন্তী বলল, নিশাদ আপনি রুমে নেই? ব্যালকনি থেকে নিশাদ আসলো। লাইট অন করে প্রিয়ন্তী দেখলো খাটের উপরে অনেকগুলো ব্যাগ। কৌতূহল নিয়ে তাকায় সেদিকটায়। নিশাদ বলল, এগুলো সব আপনার, আমার তরফ থেকে ছোট্টখাটো গিফট। প্রিয়ন্তী হাসল, এগুলোর কোনো দরকার ছিল না। আরে তো উপহার, তাও বলছেন ছোট্টখাটো। নিশাদ প্রিয়ন্তীকে বলল খাটে বসতে। প্রিয়ন্তীর হাতে এক এক করে ব্যাগগুলো তুলে দিয়ে বলল, খুলে দেখুন আপনার পছন্দ হয় কিনা। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার, তাও নিশাদের কথা ফেলল না। সবগুলো ব্যাগ খুলে দেখল। শাড়িগুলোর সঙ্গে ম্যাচিং চুড়ি দেখে হকচকিয়ে গেল। অবাক চোখে নিশাদের দিকে তাকালো। নিশাদ স্মিত হাসল। প্রিয়ন্তীর শাড়ির প্রতি কোনো ঝোঁক ছিল না আগে, তবে শাড়ি পেয়ে প্রিয়ন্তী খুব খুশি হলো। চুড়িগুলো হাতে পরে দেখল। আকস্মিক নিশাদ আবদার করে বসলো, এখান থেকে একটা শাড়ি আজ পরবেন প্লিজ। যদি সমস্যা না থাকে তাহলে পরলে ভীষণ খুশি হব। বিপাকে পড়ে গেল প্রিয়ন্তী। মাথার যন্ত্রণায় একটু একটু করে বেড়ে যাচ্ছে। এখন কি নিশাদকে মানা করে দিবে সে? প্রিয়ন্তী মাথা তুলে তাকালো সামনে থাকা পুরুষটির দিকে। খাট থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ব্যালকনিতে দাঁড়িয়ে নিশাদ অপেক্ষা করছে। রুমে প্রিয়ন্তীর ফোনে কল বেজে যাচ্ছে। নিশাদ রুমে এসে দেখলো আনান রহমানের নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে হ্যালো বলতেই মিলির কান্নারত কণ্ঠস্বর শুনতে পায়। আচমকা নিজের মাথার চুলগুলো টেনে ধরে নিশাদ। কপালের পাশে অঝরে ঘাম জমা হচ্ছে। হাত পা কাঁপছে অনবরত। বুকটা মোচড় দিয়ে উঠল। বারবার ঢোক গিলে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। নিজের ভেতরটাই হুট করে ভাবে ভেঙে পড়েছে, প্রিয়ন্তীকে কি উত্তর দেবে সে? আনান রহমান স্ট্রোক করেছেন।
মিলির কথা অনুযায়ী নিশাদ এটুকু বুঝতে পেরেছে, তবে হসপিটালে না নেওয়া পর্যন্ত কিছুই বলতে পারছে না। প্রিয়ন্তীকে শুধু বলা হয়েছে আনান রহমান অসুস্থ হয়ে পড়েছেন কিছুটা, আর এই মুহূর্তেই তাদের যেতে হবে। বাসায় মিলি ছাড়া আর কেউ নেই। আনান রহমানের এরকম অবস্থা দেখে মিলি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। নিশাদ, প্রিয়ন্তী ও তাজওয়ার খান তারা তিনজন একসঙ্গে যাচ্ছে। নিশাদ তার বাবা মাকে সবটা খুলে বললেও প্রিয়ন্তীকে কিছু শোনানো হয়নি। পুরো রাস্তায় সবাই ঠিকভাবে পৌঁছালেও প্রিয়ন্তী নিজেকে ঠিক রাখতে পারেনি। কাঁদতে কাঁদতে তার অবস্থা পুরো খারাপ। শুধু মনে হচ্ছে বাবার কিছু হলে সে কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে। যে মেয়েটা ছোট থেকে মা ছাড়া বাবার সংস্পর্শে বড় হয়েছে, সে বাবা হারানোর শোক কিংবা কোনো অসুস্থতার কথা কিভাবে সহ্য করবে। মনের ভিতর বারবার উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। মন শুধু অনবরত ইশারা দিচ্ছে হয়তো বড় কিছু হয়েছে। গাড়িতে প্রিয়ন্তীর চাপা আর্তনাদ ছাড়ার কিছুই শোনা যাচ্ছে না। নিজেকে পাগল পাগল লাগছে তার। এর মধ্যে তার বুকের ব্যথাও শুরু হয়েছে। বেশি কষ্ট পেলে প্রিয়ন্তীর সব সময়ের মতো যা হয়। তাজওয়ার খান বেশ কয়েকবার প্রিয়ন্তীকে সাহস দিয়েছে, বলেছে নিজেকে শক্ত রাখতে। তবুও 2 মিনিটের জন্য একটু ভালো করে বসতে পারল না সে। বাড়িতে ঢুকে প্রিয়ন্তী হন্তদন্ত হয়ে বাবার রুমে ছুটে। আনান রহমানের জ্ঞান নেই। অসুস্থ হওয়ার প্রথম দিকে জ্ঞানটা থাকলেও হুট করে তিনি জ্ঞান হারিয়েছেন। পাশে বসে থাকা মিলি বারবার হাত দিয়ে বাবা বলে ডাকছে। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। বাবার শোচনীয় অবস্থা দেখে প্রিয়ন্তী দ্রুত বাবার পাশে এসে বসে। কি করবে বলে মাথায় হাত দিচ্ছে। নিশাদ প্রিয়ন্তীর হাত ধরে বলে, প্রিয়ন্তী, মাথাটা ঠান্ডা করুন, ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। এই মুহূর্তে বাসায় রাখাটা ওনার জন্য সেফ নয়। প্রিয়ন্তী সম্মতি দিল, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। 1 মিনিটও যেন দেরি না হয়। নিশাদ আর তাজওয়ার খান দুজন আনান রহমানকে গাড়িতে তুলে দেয়। প্রিয়ন্তী মিলির সাহায্য নিয়ে পুরো বাড়িটি বন্ধ করে গাড়ির দিকে ছুটে। খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তার বাবার যেন কিছু না হয়, এটাই প্রার্থনা করছে। প্রায় আধ ঘন্টা পর আনান রহমানকে নিয়ে হসপিটালে আসে। তিনি আর নিশাদ যে হসপিটালে চাকরি করেন সেটাতেই নিয়ে আসে। কেননা এত রাতে অন্য হসপিটালে এরকম রোগীর চিকিৎসা পাবে কিনা নিশাদের সন্দেহ। তাই সে নিশ্চিন্তে আনান রহমানকে এখানে নিয়ে আসেন। নিশাদ সিদ্ধান্ত নেয় আনান রহমানকে ইমার্জেন্সিতে নিয়ে যাবে। পরে অন্যান্য ডক্টরদের সহযোগিতা নিয়ে তাকে হসপিটালে অ্যাডমিট করাতে বাধ্য হয়। ট্রিটমেন্ট পুরোপুরি শুরু হয়নি, কিছু টেস্ট দিয়েছে, এরপরে রোগ চিহ্নিত করা যাবে। হসপিটালের ফ্লোরে অস্থির চিত্তে পায়চারি করছে প্রিয়ন্তী। মিলি সিটে বসে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। তাজওয়ার খানকে নিশাদ জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাসায় নাজমুন বেগম আর হাসি বেগম একা আছে। তিনি চেয়েও থাকতে পারেননি। মিলি হুট করে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। প্রিয়ন্তীর হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সন্ধ্যায় হাসি বেগমের তখনকার কথাগুলো মনে পড়ল। ভয়ে জড়সড় হয়ে রইল সে। প্রিয়ন্তী বলল, মিলি, আমার বাবার কিছু হলে কিভাবে থাকবো আমি? কে আমায় দেখবে? কে আমার খোঁজ খবর নিবে বল? কেন এরকম লাগছে আমার? মিলির কান্নার শব্দ বেড়ে যায়। মেয়েটার বয়স বেশি না, 15-16 হবে। বোঝার পর থেকে আনান রহমানকে বাবা বলেছে, প্রিয়ন্তীকে আপু বলেছে। কখনো পরিবারের শূন্যতা উপলব্ধি করতে পারেনি। এমনকি তার কোনো চাওয়া আনান রহমান অপূর্ণ রাখেনি। আছে মানুষটা এত অসুস্থ, ভাবতেই খারাপ লাগছে। এ যেন নিজের বাবা। আর নিজের বাবার অসুস্থতার কথা শোনার পর যেমন লাগবে এখনো ঠিক একই লাগছে। আপু দেখবে বাবা ঠিক হয়ে যাবে। বাবা আগের মতো সুস্থ হয়ে উঠবে, আমাদের সঙ্গে হাসবে, কথা বলবে। বাচ্চা মেয়ে কতই বা বয়স হয়েছে, তবুও কেমন কথা বলছে। প্রিয়ন্তীর চোখ মুছে মিলির মাথায় হাত বুলালো, বলল, দোয়া কর যাতে বাবা সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। ডক্টর মাহবুব আনান রহমানের ট্রিটমেন্ট করছেন। এত রাতে তিনি যেসব টেস্ট করে দিয়েছিলেন সবগুলোই করা হয়েছে। নিশাদ যেন কিছু কিছু আন্দাজ করতে পেরেছে। ডক্টরের মুখ থেকে না শোনা পর্যন্ত কিছু বলছে না। টেস্টগুলো করতে প্রায় অনেক সময় লেগে যায়। তার এত রাতে এই হসপিটালে আনার কারণে সম্ভব হয়েছে। না হলে বেশিরভাগ হসপিটালে এই সময়ে এসব রোগের চিকিৎসা বন্ধ থাকে। যেহেতু আনান রহমান এখানেরই ডক্টর, তাই তারা খুব দ্রুত ট্রিটমেন্ট শুরু করে। রিপোর্টগুলো হাতে পাওয়ার পর ডক্টর মাহবুবের মুখটা কেমন মিয়ে যায়। একবার মাথা তুলে নিশাদের দিকে তাকালেও আবারও রিপোর্ট দেখায় মনোযোগ দেয়। তিনিও কিছুটা বুঝেছেন নিশাদ হয়তো ধরতে পেরেছে। বেশ কিছু সময় নিয়ে ডক্টর মাহবুব বলল, ডক্টর আনান রহমান ইসমিকিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
জ্ঞান না ফেরা পর্যন্ত শরীরের কন্ডিশন বলতে পারছি না। আর তুমি তো জানোই স্ট্রোকে আক্রান্ত হলে কি হয়। নিশাদের ভ্রু কুঁচকে থাকাটা মিলিয়ে গেল, তার ধারণাটাই ঠিক। আনান রহমানের ইসকেমিক স্ট্রোক হয়েছে। ডক্টর মাহবুব নিশাদের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, উনি সুস্থ হয়ে যাবেন। শুধু ওনার ট্রিটমেন্ট ভালো হলেই হবে। আর তাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো। এখন তো উনি তোমার শ্বশুরও, আর বাদবাকি সব কিছু দেখার জন্য আমি আছি। কাল সিটি স্ক্যান, এমআরআই করতে হবে। আপাতত এভাবে থাকো, জ্ঞান ফিরো, তারপর দেখছি কি করা যায়। মাথা নাড়ায় নিশাদ। ডক্টর মাহবুবের সঙ্গে কথা বলতে বলতে কেবিন থেকে বাইরে আসে। তখনই চোখ পড়ে প্রিয়ন্তী আর মিলির এক মুহূর্তটি। নিশাদের চোখে না পড়লেও ডক্টর মাহবুব খুব ভালো করে দেখলেন তার মেয়ে নেই, 3টা ছেলে। একটি মেয়ের শখ অপূর্ণই থেকে গেল। বাবাদের জন্য মেয়েদের টান বেশি থাকে। প্রিয়ন্তীর কাহিনী দেখে বুঝলেন প্রিয়ন্তীকে আগে থেকেই চেনা, তাই বাবার প্রতি প্রিয়ন্তীর এই আকুলতা তিনি বুঝতে পারছেন। নিশাদের হাত ধরে তাদের সামনে নিয়ে গেলেন, বললেন, বউকে সামলে রাখো নিশাদ, তাকে বুঝাও যে তার বাবার তেমন কিছু হয়নি, তিনি সুস্থ হয়ে উঠবেন। নিশাদ হাসল। প্রিয়ন্তী এরও আগমনে হকচকিয়ে উঠল। মিলিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। কপালের পাশের এলোমেলো চুলগুলো ঠিক করে মাথায় কাপড় দিল। নিশাদ অপলক দৃষ্টিতে প্রিয়ন্তীর দিকে তাকায়। এই মেয়েকে দেখে কাঁদলেও সুন্দর লাগে। পরক্ষণে আজকের ঘটনাটা মনে পড়ে। এ সময় বউকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়া উচিত। কোনো মতেই এখন এসব ভাবলে চলবে না। নিজের কথা মনে রেখে নিশাদ মাথা চুলকালো, একটু বিভ্রান্ত হলো। ডক্টর মাহবুব প্রিয়ন্তীর মাথায় হাত বুলিয়ে দিলেন। অনেক কথা বলে মেয়েটিকে সাহস, মনোবল দেওয়ার চেষ্টা করলেন। তিনি জানেন এসব কথায় এ সময়ে কোনো কাজে লাগবে না, তবুও মেয়েটির এমন অবস্থা দেখে ছোট একটা চেষ্টা করলেন। তিনি চলে যাওয়ার পর নিশাদ মিলির উদ্দেশ্যে বলল, মিলি, তুমি এখানে বসো, তোমার আপুর সঙ্গে আমার কিছু কথা আছে। মিলি মাথা নেড়ে আগের মতো বসে পড়ল সিটে। নিশাদ প্রিয়ন্তীকে নিয়ে অন্য কোথাও চলে আসলো, জড়িয়ে ধরল তার মায়াময়ীকে। এত মানুষের সামনে কাজটা সম্ভব হয়নি। এখানে তার একটা পরিচয় আছে, সে চায়নি এরকম কিছু করতে, তবে বউকে জড়িয়ে একটু সান্ত্বনা দেওয়াটা দরকার ছিল। প্রিয়ন্তী কেমন উষ্ণ ভালোবাসা পেয়ে মিয়ে গেল। সে ভীষণভাবে চেয়েছে যেন নিশাদ এই কাজটি করুক। পুরুষটির বক্ষস্পন্দন তার কানে বারবার হানা দিচ্ছে। বক্ষস্থলের উষ্ণতায় প্রিয়ন্তীর কষ্ট ধীরে ধীরে বেড়ে গেল। ডুকরে কেঁদে উঠল সে। নিশাদ দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ন্তীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, দুহাতে বন্ধন দৃঢ় করল। মেয়েটা সর্বক্ষণ মাথা রাখুক এখানে, আর এই জায়গাটা একমাত্র প্রিয়ন্তীর জন্যই বরাদ্দ। বক্ষস্পন্দনের প্রতিটি শব্দ যেন প্রিয়ন্তী বলে ঝংকার তুলছে। সে কি আদৌ বোঝে এটা? নিশাদ মাথা নিচু করে মায়াময়কে দেখল, মুখ গুজে কাছে, তপ্ত নিঃশ্বাস আর চক্ষু জোড়ার লবণাক্ত অশ্রুকণায় ভিজে একাকার শুভ্র রঙের শার্টটা। এই কয়েক মিনিটেই এরকম এলাহি কাণ্ড। এক হাত ধারা প্রিয়ন্তীকে আগলে রেখে আরেক হাত চুলে রাখল। নীরবতার সময়টুকু শেষ করে মৃদুস্বরে বলল, প্রিয়ন্তী। অপর পাশের মেয়েটি চুপচাপ। ফের বলল, স্যার ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মাত্র কয়েকটি শব্দ শুনতেই প্রিয়ন্তী মাথা তুলে তাকায়। তার সকল আশ্বাস যেন ভেঙে পড়েছে। এতক্ষণ ধরে নিজেকে বুঝিয়েছিল বাবার কিছু হয়নি, সুস্থ হয়ে যাবেন। এ কথাটির কারণে সবকিছু শেষ হয়ে গেল। নিশাদ বলল, এ রোগের চিকিৎসা আছে প্রিয়ন্তী, স্যারের কিছু হবে না, তবে জ্ঞান না ফেরা পর্যন্ত সবকিছুই বন্ধ থাকবে। স্যারের চেহারায় প্রকাশ পেয়েছে রোগটি। ওনার মুখ খানিকটা বাঁকা হয়ে গিয়েছে। এ ধরনের স্ট্রোক করার ফলে জ্ঞান হারিয়েছেন। সকাল অবধি অপেক্ষা করতে হবে। আশা করছি সবকিছু ঠিকঠাক হলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এটুকু শুনে প্রিয়ন্তীর মাথা ঘুরে উঠল। নিশাদের উপর ভর ছেড়ে দিল। সজ্ঞানে সে তার দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলে। মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। নিশাদ আবারও জড়িয়ে ধরল। প্রিয়ন্তীর শ্বাস বড় হয়ে আছে, কথা বলার শক্তি নেই। কি শুনল সে? নিশাদ তার হাত মেয়েটির গাল ছুঁয়ে দিল। শান্ত করার জন্য বলল, ঠিক আছেন প্রিয়ন্তী, এভাবে ভেঙে পড়লে চলবে? আপনার বাবা হসপিটাল থেকে বাসায় যাওয়ার পর যে সেবাটা করতে হবে, এখন আপনি এমন করলে ওনাকে কে দেখবে? নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে। আমার সামনে আমার শার্ট ভিজিয়ে কাঁদছেন, ভালো কথা, তবে ওনার সামনে ভুলেও যেন চোখের পানি না পড়ে। অন্তত আপনার বাবার ভালো থাকার জন্য এই কান্নাকাটি বন্ধ করতে হবে। প্রিয়ন্তী ঢোক গিলে বারবার মাথা নাড়ল আর বিড়বিড় করে বলল, সব করব, সব করব। নিশাদ বলে উঠল, করব নয়, করে দেখাতে হবে। এই যে এখনই কান্না বন্ধ করুন। শেষ অশ্রুকণা পড়ার সাথে সাথে প্রিয়ন্তী কান্না বন্ধ করে দিল। আবদার করে বসল, আপনি সবসময় আমার সাথে থাকবেন, তাহলে সব সম্ভব হবে। নিশাদ হাসল।
চোখ বন্ধ করে মেয়েটির কপালের সঙ্গে কপাল রাখলো। অত্যন্ত শান্ত স্বরে বলল, অবশ্যই। নিশাত, তাজু আর আমৃত্যু পর্যন্ত প্রিয়ন্তীর পাশে থাকবে। সকাল হতেই আনান রহমানের ট্রিটমেন্ট পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে তার জ্ঞানও ফিরে এসেছে। নিশাত তার সবটুকু দিয়ে চেষ্টা করছে যাতে মানুষটা সুস্থ হয়ে উঠুক, কোনো দিক দিয়ে ত্রুটি রাখবে না। রাত থেকে প্রিয়ন্তী বাবার কেবিনের বাইরে বসে আছে, সাথে মিলিও। নিশাত চেয়েও তাদের বাসায় পাঠাতে পারেনি, তবে তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করেছে। পুরো রাত পার হওয়ার পর যখন আনান রহমানের জ্ঞান আসে, তখন তিনি প্রিয়ন্তীকে দেখতে চান। আর ডক্টর অনুমতি দিয়েছে, তাই এখন প্রিয়ন্তী তার বাবার কেবিনে এসেছে। আনান রহমান চোখ বন্ধ করে শুয়ে আছেন। প্রিয়ন্তীর আগমন টের পেয়ে চোখ খুলল। দীর্ঘ কয়েক ঘন্টা পর বাবার চোখ খোলা পেয়ে প্রিয়ন্তী হুড়মুড়ি এসে বাবার পাশে বসে প্রচণ্ড অস্থিরতা নিয়ে প্রশ্ন করে, বাবা, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে তোমার? কোনো কষ্ট হচ্ছে না তো? পরপর 3টা প্রশ্ন একসঙ্গে করল প্রিয়ন্তী। আনান রহমান কিছুক্ষণ ভাবলেন, এত প্রশ্নের উত্তর একসাথে দেওয়া যায়? পরক্ষণে মেয়ের অস্থিরতার কারণ বুঝলেন। অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বললেন, ভালো আছি আম্মা। তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? নিশ্চয়ই আমার জন্য চিন্তা করতে করতে এমন করেছো। আমি একদম ঠিক আছি এখন, কোনো কষ্ট হচ্ছে না আমার। এতটুকু বলে তিনি থামলেন। প্রিয়ন্তী উত্তর দিল, চিন্তা করব না। তুমি তো জানো তোমার অসুস্থতা আমাকে কেমন পীড়া দেয়। এর মধ্যে ভালো থাকা যায় বলো? তবে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। আনান রহমান অধর মেলে হাসলেন। তা দেখে প্রিয়ন্তীর মন পুলকিত হলো। বাবা হাসছে, কি সুন্দর হাসি। মনে করলো এ মানুষটার কিছু হলে কিভাবে সে থাকবে। ব্যাস, অমনি প্রিয়ন্তীর মুখটা বিষাদে ছেয়ে গেল। আনান রহমান মেয়ের হাতে হাত রেখে বলল, জানি তো সব কিছু। আমার চিন্তা নিজের জন্য হয় না, চিন্তা হয় আমার 2 মেয়ের জন্য। তারা আমাকে ছাড়া তো থাকতে পারে না। আমার কিছু হলে কিভাবে বাঁচবে সেটা নিয়ে চিন্তা হয়। হুট করে প্রিয়ন্তীর মন ধক করে ওঠে। এসব কথায় তার অস্থিরতার পরিমাণ বেড়ে যায়। বন্ধ হয়ে যায় স্বাভাবিক নিঃশ্বাস। কষ্ট উপচে পড়ে মনে। ভাবে অন্য ঘটনা, যেগুলো তার জন্য অত্যন্ত কষ্টের। বাবার হাতে মাথা দিয়ে বলল, এগুলো বলো না তো। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আবার আগের মতো চলাফেরা শুরু করবে, বুঝেছ? আনান রহমানের মুখটা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। তাই প্রিয়ন্তীর চিন্তাও একটু কম। কিন্তু যেভাবেই হোক সুস্থ করে তুলতে হবে। আনান রহমান ভাবুক হয়ে তাকিয়ে রইলেন অন্য দিকটায়। তিনি জানেন এবং বুঝেছেন তার কি হয়েছে। এখন সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মনোবল, আর সেটা সব সময়ের জন্য শক্ত রাখতে হবে। মেয়েদের জন্য হলেও সুস্থ হতে হবে। আজ প্রিয়ন্তীর মা থাকলে এতটা বেগ পেতে হতো না। সংসারের সকল দায়িত্ব সে বুঝিয়ে নিত। কিন্তু এই দায়িত্ব অনেক আগে সে আনান রহমানের হাতে দিয়ে পরপারে পাড়ি জমায়। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। বেঁচে থাকার জন্য এখন লড়াই করতে হবে, নিজের জন্য না হোক তার কন্যার জন্য। প্রিয়ন্তী বাবার হাতের উপর মাথা রেখে দেয়। এমন মুহূর্তে নিশাদ হাজির। দরজা খোলার আওয়াজ শুনে আনান রহমান চকিত নজরে তাকায়। নিশাদকে দেখা মাত্রই হাসি দেয় একটা। নিশাদ প্রত্যুত্তরে সৌজন্যমূলক হাসে। মাথা নিচু করে বাবার হাত জড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকায়। হাতে থাকা নাস্তার প্যাকেটগুলো টেবিলে রাখে। প্রিয়ন্তী মাথা তুলে তাকায়। নিশাদ বলল, এখন কেমন ফিল করছেন বাবা? সাধারণত নিশাদ আনান স্যারকে স্যার বলে। অভ্যাস সে পরিবর্তন করতে পারছে না কোনো মতেই। তবে যখন সামনাসামনি দেখা হয় তখন বাবা বলে। কেননা আনান রহমান বলেছিলেন সম্পর্ক এখন স্যারের মধ্যে সীমাবদ্ধ নেই। এই তো আছি ভালো, তুমি কেমন আছো? নিশাদ মাথা নেড়ে জানায় সে ভালো আছে। অতপর কালকের টেস্টের রিপোর্টগুলো দেখা শুরু করে। আজ আবার অনেক টেস্ট আছে, সেগুলো করতে হবে। নিশাদ আনান রহমানের অপর পাশে প্রিয়ন্তীর সম্মুখে বসে। প্রথম প্রথম তাকায়নি সে প্রিয়ন্তীর দিকে। এখন বারবারই নজর একই জায়গায় ঠেকছে। নিশাদ আনান রহমানকে বলল, আজ কিসের টেস্ট পরীক্ষা নিরীক্ষা আছে? তিনি বুঝলেন এবং সম্মতি দিলেন। একটু পরে একজন নার্স এসে আনান রহমানকে খাইয়ে দেয়। প্রিয়ন্তী বেরিয়ে এসেছে। সে কাজটা করতে চেয়েছিল, কিন্তু এই হসপিটালে এমন নিয়ম নেই দেখে করতে পারেনি। নিশাদ প্রিয়ন্তী আর মিলিকে জোর করে সকালে নাস্তা করানোর জন্য পাশের একটা রেস্টুরেন্টে আনে। আবার খাবার শেষে ফেরত আসে হসপিটালে। মিলি একটু দূরে বসে ঝিমাচ্ছে। কাল রাতে ঘুম হয়নি বলে শরীরটা খারাপ করছে তার। প্রিয়ন্তী সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে আছে। আনান রহমানকে নিয়ে যাওয়া হয়েছে, সাথে নিশাদও আছে। হুট করে চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে চোখ খুলো প্রিয়ন্তী। শাড়িটা বাসায় গিয়ে চেঞ্জ করে আসবেন, এভাবে থাকতে কষ্ট হচ্ছে নিশ্চয়ই। প্রিয়ন্তী পাশ ফিরে তাকায়।
নিশাত তার থেকে কিছু দূরত্ব বজায় রেখে বসেছে। অকস্মাৎ এমন প্রশ্নে নিজের শরীরের দিকে তাকায়। কাল তাড়াতাড়ি করে আসার ফলে শাড়িটা খুলে আসা সম্ভব হয়নি এবং একবারও নিজের দিকেও তাকিয়ে দেখেনি। অস্বস্তিতে পড়ে গেল এখন। শাড়িটা মোটামুটি ভারী আছে, অন্য সময় হলে কখনোই পরে থাকতো না। বেখেয়ালিতে মনেই ছিল না এটার কথা। বাবার সব টেস্ট করা শেষ হলে বাসায় যাবে, দুপুরের খাবার নিয়ে আসবি আবার। প্রিয়ন্তী নিশাতকে বলল সব। এরপরে তারা চুপ করে বসে রইল। পুরো 3 দিন পর আনান রহমান সুস্থ হয়ে ওঠে। তিনি বলে বসেছেন আজই বাসায় যাবে। যেহেতু তিনি এখন অনেকটাই সুস্থ, তাই বাসায় নেওয়ার অনুমতি দিল। বিকেল হতেই তাকে নিয়ে হসপিটালে হতে বাসায় আসবে। এতদিন নাজমুন বেগম আনান রহমানকে দেখার জন্য আসতে পারেনি। হুট করে হাসি বেগম অসুস্থ হয়ে পড়েছেন। তবে প্রতিদিনই তাজওয়ার খান এসেছেন, দেখা করেছেন। সকাল 11টার দিকে নাজমুন আসে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর প্রিয়ন্তী বলে ওঠে, মা, আমি কিছুদিন আমার বাবার সাথে থাকতে চাই। আপনি যদি। নাজমুন বেগম থামিয়ে দিলেন। মেয়েটার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। প্রিয়ন্তী না বললেও তিনি নিজ থেকে বলতেন তাকে। এই মুহূর্তে আনান রহমানের পাশে অবশ্যই প্রিয়ন্তীর থাকা উচিত। তাদের বাড়িতে বোঝদার মেয়ে বলতে সে একজনই, মিলিত ছোট, সে বা কি করবে। নাজমুন এক কথায় রাজি হয়ে গেল। প্রিয়ন্তী নিশাতের দিকে তাকালো। মুখ দেখে বোঝার উপায় নেই যে তার মতামতটা কি। প্রিয়ন্তী ভাবলো আবার রাগ করেছি কিনা। পরক্ষণেই মনে হলো, না, নিশাত কেন রাগ করবে? এখানে কি রাগ করার কারণ হলো? নিশাত তো চায় তার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক, তাহলে রাগ করার কোনো প্রশ্নই আসে না। বিকেলে আনান রহমানকে বাসায় নিয়ে আসা হয়। নিশাত খুব যত্ন সহকারে তাদের পৌঁছে দিয়ে যায়। এই কয়েকদিন সে ঠিক করে ডিউটি করেনি, শুধুমাত্র আনান রহমানের পেছনেই ছুটেছে। প্রিয়ন্তী নিশাতকে যাওয়ার সময় বলল থাকার কথা, কিন্তু সে মানা করে দিল। অর্থাৎ তার সময় নেই, এখান থেকে ফিরে আবার ডিউটিতে যেতে হবে। প্রিয়ন্তী বাসায় এসে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে, সবকিছু গোছগাছ শুরু করে দেয়। পুরো বাড়িটি একদম নাজেহাল অবস্থা। সেটি পরিষ্কার করতে কাজে লেগে পড়ে। আনান রহমানের খাবারের ব্যবস্থা করে। ডক্টর বলে দিয়েছে যাতে সঠিক সময়ে খাবার আর মেডিসিনটুকু যেন দেয়। এভাবে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় মিলে চা বানিয়ে সকলকে দেয়। আনান রহমান হাসি মেয়ে দুটোর কাণ্ড দেখে। কত দায়িত্বশীল দুজন, তবে এবারই প্রথম দেখাচ্ছে। আনান রহমানকে হাসতে দেখে মিলি ভ্রু কুঁচকাল। বলল, হাসছো কেন? নির্লিপ্ত ভঙ্গিতে তিনি বললেন, আমার দু আম্মার কাণ্ড দেখে। মিলি চুপ রইল। অন্য রুম থেকে প্রিয়ন্তী উচ্চস্বরে বলল, এক মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছ, এখন অন্য মেয়ের হাতে চা খাও। যদি মেয়ে না থাকতো আজ তোমার কি দশা হতো ভাবতে পারছো? এখন সবকিছু আমরা সামলে নিচ্ছি দেখে হাসি পাচ্ছে তোমার। কথা বন্ধ হয়ে গেল আনান রহমানের। প্রিয়ন্তীর কথার আসল মানে বুঝল সে। মনে করলেন এখন চুপচাপ থাকাটাই শ্রেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, এরকম করতে করতে 3 দিন হয়ে গেল। প্রিয়ন্তীর সাথে নিশাদের তেমন কথা হয় না। কেন হয় না জানা নেই। 2-1বার প্রিয়ন্তী কল দিয়েছিল, কিন্তু সময়ের অভাবে নিশাদ কল রিসিভ করতে পারল না। আনান রহমান এখন অনেকটাই সুস্থ। তিনি বলে দিয়েছেন পরের সপ্তাহ থেকে হসপিটালে যাবেন। সারাক্ষণ উদাসীনতা ঘিরে থাকে প্রিয়ন্তীকে। মাঝে মধ্যে মনে হয় তার ফিরে যাওয়া উচিত এখন। নাজমুন বলেছেন তার যখন ইচ্ছে হবে তখনই যেন আসে। প্রিয়ন্তীর মন চায় এখনই চলে যেতে। নিজের রুমে একা বসে প্রিয়ন্তী বাহিরে তাকিয়ে আছে, যেন কিছু ভালো লাগছে না। রাতে শুয়ে এপিটোপিট করছে প্রিয়ন্তী, কিছুতেই ঘুম আছে না। উঠে রুমে কয়েকবার পায়চারি করলো, আবার এসে শুয়ে পড়েছে। হুট করে কি যেন মনে পড়ল। বালিশের পাশে হাত দিয়ে ফোন খোঁজে। ফোনটা হাতে নিতেই বড় বড় অক্ষরে লেখা নিশাত তাজওয়ার দিয়ে সেভ করা নাম্বার থেকে কল আসে। অমনি প্রিয়ন্তীর হাতটা কেঁপে ওঠে। অবশেষে মানুষটার ব্যস্ততা শেষ হলো। 2-1বার ঠক গেলে প্রিয়ন্তী কিছুক্ষণ অপেক্ষা করে, অতিরিক্ত ভাবনা না করে কল রিসিভ করে। ফোনটা দূরে রেখে কয়েকবার নিঃশ্বাস ছাড়ে। কানে ফোনটা রেখে শুনল সে কণ্ঠটি। মৃদুস্বরে ধমকে উঠল অপর পাশের মানুষটি। ফোন রিসিভ করতে এত সময় লাগে? আমতা আমতা করে প্রিয়ন্তী বলল, আসলে তেমন কিছু নয়, আমি ফোনের কাছে ছিলাম না। ইচ্ছে করে প্রিয়ন্তী মিথ্যে বলল। এই প্রথম মিথ্যে বলে তার কোনো অনুশোচনা হলো না, বরং অধর চেপে হাসল নিঃশব্দে। এছাড়া তো আর কোনো উপায় ছিল না। নিশাদ বাড়তি কিছু বলল না। এতদিন পর ফ্রি হয়েছে সে। ভাবল প্রিয়ন্তীর সঙ্গে কতক্ষণ খোঁজ গল্প করবে। শান্ত স্বরে বলল, দুঃখিত, এতদিন ঠিক করে খোঁজ খবর নিতে পারিনি আপনার। কেমন আছেন? কি শীতল কণ্ঠস্বর। প্রিয়ন্তী উঠে বসল, গায়ে কাঁথা টেনে ব্যালকনিতে আসলো। বাতাস বইছে চারপাশে।
চেয়ার টেনে বসলো সে। অনেকক্ষণ যাবৎ সময় নিয়ে বলল, জি ভালো আছি, আপনি? নিশাদ হাসল, ভালো নেই, কাজের প্রেসারে ভালো লাগছে না। আমি কিছুদিন কোথাও থেকে মাইন্ড ফ্রেশ করে আসতে চাই, সাথে আপনাকেও নিয়ে যেতে চাই। প্রিয়ন্তী বিব্রত হলো কিছুটা। সে যাবে কিভাবে? পরীক্ষার মাঝে অনেক গ্যাপ গিয়েছে, তবে 2-3 দিনের জন্য যেতে সমস্যা নেই, কিন্তু কদিনের জন্য যাবে সেটাই তো জানে না। নিশাদ কিছু বলল না। এ নিয়ে পরে কথা বলবে, আগে তার মনের কথাটা জানানো দরকার, না হলে কিভাবে বোঝাবে প্রিয়ন্তীর শূন্যতা তাকে কত বেশি কষ্ট দিচ্ছে। নিশাদ ওপর হয়ে শুয়ে পড়ে, এক হাতে ফোন চাপে কানে। বলে, প্রিয়ন্তী একটা কথা বলতে যাচ্ছি, যদি অনুমতি পাই তাহলে বলবো। সঙ্গে সঙ্গে উত্তর আসলো, জি। নিশাদ চোখ বুজে থাকলো, মাথা উঁচিয়ে পাশের বালিশে তাকালো, খানিকটা নিচু স্বরে বলল, আমার পাশের বালিশের সর্বক্ষণ চুপচাপ থাকা মেয়েটাকে ভীষণভাবে মিস করছি। প্রিয়ন্তী, আপনার সঙ্গে সমুদ্র দেখার ভীষণ ইচ্ছে হয়েছে, তা আপনি যদি অনুগ্রহ করে রাজি হয়ে যেতেন তাহলে আমার ইচ্ছেটা পূরণ হতো। প্রিয়ন্তী হাসল, রাত বাজে 12টারও বেশি, এত রাতে এরকম একটা আবদার? প্রিয়ন্তী কপালে হাত দিয়ে ভাবল কিছুক্ষণ। অপরদিকে নিশাদ অপেক্ষা করছে উত্তরের জন্য। বেশ কয়েক মিনিট চুপ থাকলো দুজন। অতঃপর প্রিয়ন্তীর মনে হলো নিশাদকে এভাবে অপেক্ষা করানো ঠিক হবে না, তাই সোজা সাপটা বলল, আমার পরীক্ষায় গ্যাপ আছে কিছু দিনের জন্য, চাইলে যেতেই পারি। নিশাদ তড়িত উঠে হয়ে বসল। সে জাস্ট মজার ছলে বলেছে, কাজের প্রেশার দিন দিন বেড়েই চলছে, তাই চেয়েছে নিজের মনকে একটু ফ্রেশ করা দরকার। নিশাদ খানিকটা চমকালো, আসলে প্রিয়ন্তী যেতে চাচ্ছে? হুট করে হেসে উঠল সে। অপর পাশের মেয়েটি সব শুনছে। নিশাদ পরপর বলল, সিরিয়াসলি আপনি যেতে চান? প্রিয়ন্তী মিনমিন করল, সে কি অপ্রত্যাশিত কিছু বলেছে নাকি? আপনি তো বললেন। ওকে, তাহলে কাল যাচ্ছি আমরা। আপনি যেহেতু রাজি তাই আর কোনো কথা নয়, পুরো পরিবার মিলে আমরা সমুদ্র দেখতে যাচ্ছি কাল। প্রিয়ন্তী চমকে উঠল, একদিনের মধ্যে কিভাবে সব সম্ভব? তার উপর সবার রাজি হওয়ারও তো ব্যাপার আছে। নিশাদ ফোন কেটে দিল। প্রিয়ন্তীকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। একসময় সে খানিকটা বিরক্ত হয়, ফোন রেখে রুমে চলে আসে। নিশাদ বলল সে দেখে নেবে, অথচ একবারও কিছু খুলে বলল না। প্রিয়ন্তী নিশ্চিন্তে শুয়ে পড়ে, যার কাজ সে দেখবে। নিশাদ আর প্রিয়ন্তী সমুদ্র দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছে। চেয়েছিল পুরো দুপরিবারকে একসঙ্গে নিয়ে যাবে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তারা কেউই আসতে চায়নি। প্রথম প্রিয়ন্তী না করে দিলেও পরবর্তীতে নাজমুন বেগম জোর করেন এবং হাসি বেগম বলেন আসার জন্য। দিন দিন হাসি বেগমের মধ্যেও কিছুটা পরিবর্তন আসে। অবশ্য এসব নিয়ে প্রিয়ন্তী ভাবেনি। সে জানতো একসময় মানুষের মধ্যে পরিবর্তন হয়। নিশাদ প্রিয়ন্তী বাসে উঠে পড়ে। যেতে যেতে অনেক সময় লাগবে, তাই তারা দ্রুত রওনা হয়। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর তারা কক্সবাজার চলে আসে। নিশাদ আগে একটা হোটেল বুকিং দিয়েছিল, তাই এসে থাকার জন্য কোনো সমস্যা হয়নি। নিশাদ তার পুরো শরীর তুলতুলে নরম বিছানায় হেলিয়ে দেয়। মাথাটা পুরো ঝিমঝিম করছে। এত ঘন্টা জার্নির পর শরীর পুরো ঘামে জবজবে। প্রিয়ন্তী একটি চেয়ার টেনে সামনে বসে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনার কি খারাপ লাগছে? বিছানায় মুখ গুজে নিশাদ উত্তর দিল, জি, ফ্রেশ হয়ে আসুন, ভালো লাগবে। প্রিয়ন্তী মাথা উল্টিয়ে ওপরের দেয়ালে তাকালো। প্রশ্নটা তো সে নিশাদকে করলো, তার তো খারাপ লাগছে না, বরং যার খারাপ লাগছে তাকে বলা হয়েছে। আবার সে কিনা প্রিয়ন্তীকে কথা ফিরিয়ে দেয়। প্রিয়ন্তী তার কিছু জামা কাপড় লাগেজ থেকে বের করে সাথে নিশাদেরও। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। প্রিয়ন্তীকে কি জানি মনে করে আবারও লাগেজ থেকে কিছু একটা খোঁজে। নিশাদ ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। প্রিয়ন্তীর এরকম কাণ্ড দেখে ভ্রু কুঁচকায়। কিছু খুঁজছেন? জি। নিশাদ তার উত্তর পাওয়ার সাথে সাথেই ফ্রেশ হতে চলে যায়। দীর্ঘ সময় পেরিয়ে সে আসে। অনেক পানি মাথায় দেওয়ার পর কিছুটা হলেও ভালো লাগে। চুলের পানিতে জবুদবু হয়ে তার মুখ। তলে দিয়ে মাথা মুছতে মুছতে বলে, তৈরি হয়ে আসুন, আমরা লাঞ্চ নয় রাতের ডিনার করতে বাহিরে যাব। প্রিয়ন্তী হাসল। মনে পড়ল আজ তারা লাঞ্চ করার সময় পায়নি। নিশাদ তার ওয়ালেট সহ ফোন পকেটে রাখল। এক হাতে প্রিয়ন্তীকে ইশারা করল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, হাতটা ধরা যাবে? নিশাদ হাত বাড়িয়ে দিল। প্রিয়ন্তী মৃদু হেসে জড়িয়ে নিয়েছে। সন্ধ্যা 7টায় তারা রাতের ডিনার করে নেয়। নিশাদের ভীষণ ইচ্ছে হয়েছে রাতের সমুদ্র দেখার, তাই প্রিয়ন্তীকে বলল কথাটি। সে মাথা নেড়ে সায় দিল। কক্সবাজারে সে 18 সালে একবার এসেছিল। তখন খুব ছোট থাকায় সমুদ্রে আসার আনন্দ উপলব্ধ করতে পারিনি। তবে এখন নিশাদের সঙ্গে আসাতে এক প্রকার জড়তা কাজ করছে। প্রিয়ন্তী নিশাদ হাঁটতে হাঁটতে সমুদ্র উপকূলে এসে পৌঁছায়। প্রচুর মানুষ।
এই রাতের বেলায়ও মানুষ সমুদ্র দেখার জন্য ছুটে এসেছে। আপনার সমুদ্র খুব ভালো লাগে তাই না? নিশাত পাশ ফিরে প্রিয়ন্তীর দিকে তাকাতে চুপসে গেল মেয়েটা। তার বোধহয় কথাটি বলা পছন্দ হয়নি। 3-4টা মেয়ে ছুটে গেল পানির কাছে। প্রিয়ন্তী গোল গোল চোখে তাকিয়ে আছে। মেয়েরা এই রাতের বেলায় পানি দিয়ে দুষ্টুমি করছে। প্রিয়ন্তীর ভীষণ ইচ্ছে হয় সে পানিগুলো ছুঁয়ে দেখবে। রাতের আধার পুরো চারপাশে অন্ধকার করে দিতে পারেনি। সমুদ্রের পাশেই কিছু রেস্টুরেন্টের বিভিন্ন রকমের আলো পুরো জায়গাটা ঝিলমিল করছে। প্রিয়ন্তী ঢোক গেলে মাথা উঁচু করে নিশাদের দিকে তাকায়। সে এক হাত প্রিয়ন্তীর হাতটাকে জড়িয়ে আছে, আর আরেক হাতে ফোনে কিছু একটা টাইপ করছে। আশেপাশে তার মন নেই। খুব মনোযোগ দিয়ে চশমার আড়ালের চোখ দুটোকে কুঁচকে কাজ করছে। মুখে বিরক্তি না প্রকাশ পেলেও প্রিয়ন্তী কথাটা বলতে দ্বিধাবোধ করলো। তার কি কথাটা বলা উচিত কিনা অধর কামড়ে ভাবল কিছুক্ষণ। পরে প্রবল ইচ্ছেটা দমিয়ে রাখলো। এই রাতের বেলায় পানি ধরাটাও ঠিক হবে না। প্রিয়ন্তীর আবার একটু এদিক সেদিক হলে ঠান্ডা লেগে যায়। বিস্তীর্ণ জলরাশি রাতের বেলায় বেশি সুন্দর। দিক বিদিক শুধু পানির জোয়ার। প্রিয়ন্তীর চোখ দুটো ঝলমলে উঠল। প্রায় 10 মিনিট সেখানে কাটিয়ে দেয় তারা। হুট করে পাশ থেকে একজোড়া মেয়ে চলে আসে। আগ্রহ নিয়ে প্রশ্ন করে, আপনারা কাপল রাইট? নিশাত ফোনটা পকেটে গুজিয়ে মেয়েগুলোর দিকে তাকায়। এহেন প্রশ্নে প্রিয়ন্তী খুব বিব্রত বোধ করলো। কিছুটা লজ্জাও পেল। প্রথমবার এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে। অপেক্ষা করলো নিশাদের উত্তরের জন্য। কারণ এখানে নিশাদই বলুক, সে বলে নিশ্চয়ই এ নিয়ে নিশাদ কম কিছু বলবে না, হয়তোবা মজাও নিতে পারে। প্রিয়ন্তী চুপ করে রইল। একসময় নিশাদ হেসে বলল, জি আমরা কাপল। পাশের দুটো মেয়ে খুবই চঞ্চল। তা না হলে এরকম অজানা জায়গায় এসে অপরিচিত মানুষদের এভাবে প্রশ্ন করে। উত্তর পেয়েও যেন মেয়ে দুটো ক্ষান্ত হলো না। আবারও বলল, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? প্রিয়ন্তীর তপ্ত নিঃশ্বাস ছাড়ল। নিশাদ চমকে তাকালো প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর একটু কাছাকাছি এসে খুবই আস্তে করে বলে, এটা আপনি ওদের বলুন। প্রিয়ন্তী আমতা আমতা করল। তাদের বিয়ের এখনো 1 মাসও হয়নি, 17 দিন আজ। যা সঠিক তাই বলল প্রিয়ন্তী। মেয়েগুলো অবাক হলো। অতপর প্রিয়ন্তীর কাছে আবদারের সুরে বলল, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, অহেতুক প্রশ্ন করছি। আসলে একটা কথা বলার ছিল। আপু আমাদের মানা এই রাতের বেলায় পানিতে একটু ভিজতে দিচ্ছে না, বাবাও না করছে। মানে বলছিলাম আর কি, আপনি আমাদের সঙ্গে ভিজবেন? তা না হলে বাবা কিংবা মা কিছু বলবে না। সম্পূর্ণ কথাটি প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলল মেয়েগুলো। প্রিয়ন্তী খানিকটা অবাক হয়। তার যাওয়া নিয়ে এই মেয়েগুলোর মা কি বা বলবে। পরক্ষণে খুশি হয়। তার তো একটু আগে ভিজতে ইচ্ছে করছিল। নিশাত মানা করল। এভাবে অপরিচিত দুটো মেয়ের সঙ্গে প্রিয়ন্তী কিভাবে যাবে? যদিও সে পাশে পাশে থাকবে, তবুও প্রিয়ন্তীর মতামত বলে একটা ব্যাপার আছে। মেয়েগুলোকে মানা করে দেয় নিশাত। প্রিয়ন্তীর নিশাদের দিকে তাকিয়ে বলল, আমি যাই ওদের সাথে। নিশাত ভ্রু কুঁচকাল। প্রিয়ন্তী কি সত্যি সত্যি যেতে চাচ্ছে? আর যেতে না চাইলে এভাবে বলবে নাকি? মেয়েগুলোর দিকে একবার পরখ করে নিল। দেখতে শুনতে ভদ্র পরিবারের মেয়ে মনে হয়। আর চেহারা দেখে বয়স আন্দাজ করলো 17 কি 18 হবে বোধহয়। নিশাত কথা বাড়াতে চাইল না। প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার যদি ইচ্ছে হয় যেতে পারেন, আমি এখানে আছি, তবে বেশিক্ষণ সময় নেবেন না। প্রিয়ন্তী খুশি হয়ে গেল। নিশাদের আর কিছু বলার আগে মেয়েগুলো প্রিয়ন্তীকে নিয়ে চলে গেল। নিশাদ ঘাড় বাঁকিয়ে পেছনে মেয়েগুলোর বাবা মায়ের দিকে তাকায়। চেহারায় তাদের রাগ স্পষ্ট। বিড়বিড় করে কিসব যেন বলছেন। তাদের মাঝে দূরত্বটা বেশি হওয়ায় নিশাদ কথাগুলো শুনতে পেল না। পকেটে হাত গুজে প্রিয়ন্তীর আনন্দ ভরা মুখটা দেখে বোঝা যাচ্ছে সে কত বেশি খুশি। আশেপাশে এত মানুষ, তবুও নিশাদের চক্ষুদয় প্রিয়ন্তীর মাঝে আটকে। আগে বললেই পারত। নিশাদ নিজে গিয়ে প্রিয়ন্তীকে সেখানে নিয়ে যেত। আনন্দে প্রিয়ন্তী তার ড্রেসের নিচের অংশ ভিজিয়ে ফেলেছে। নিশাদ সামনে গিয়ে কিছু বলল না। কক্সবাজারে এসেছে 2 দিনের জন্য। আজ এভাবে প্রিয়ন্তীকে না ভিজলেও কাল অবশ্যই নিশাদ জোর জবরদস্তি করে নিয়ে আসত। কাল আবারও আসবে। আজ প্রিয়ন্তী নিজের ইচ্ছায় ভিজে চলছে, কাল ভিজবে নিশাদের ইচ্ছায়। কিঞ্চিত হাসল নিশাদ। দ্রুত পা চালিয়ে নিশাদ প্রিয়ন্তীর কাছে এসে দাঁড়ালো। মেয়ে দুটোর মা তাদের নিয়ে চলে গিয়েছে। এর মাঝে প্রিয়ন্তী একা হওয়ার আগে নিশাদ সঙ্গ দিতে হাজির। সমুদ্রের গর্জন, চাঁদের মুগ্ধকর মনোহর সবকিছুই একটা মানুষকে খুশি করতে যথেষ্ট। নিশাদ মন দিয়ে ভাবল, এই সমুদ্র অর্ধচন্দ্র নাকি তার পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তী রহমানকে বেশি সুন্দর। নিশাদ নিতান্তই মনে মনে হাসল। তার কাছে প্রিয়ন্তী রহমানের থেকে এসব কখনোই সুন্দর হতে পারে না। প্রিয়ন্তী হুঁশ পেয়ে প্রিয়ন্তী নিশাদের দিকে তাকায়।
অত্যন্ত স্বাভাবিক স্বরে নিষাদ বলে, আকাশের দিকে তাকিয়ে বলুন তো, অর্ধচন্দ্রটা বেশি সুন্দর নাকি প্রিয়ন্তী বেশি সুন্দর? ঝটপট উত্তর চাই। শেষের বাক্যে আদেশের সুরে বলা হলেও প্রিয়ন্তী তেমন খেয়াল করল না। তবে আকাশের দিকে তাকিয়ে দেখে সত্যি একটা চাঁদ, যেটা সে এতক্ষণেও দেখেনি। প্রিয়ন্তী তাচ্ছিল হাসল। সে কি চাঁদের চেয়ে বেশি সুন্দর হবে নাকি? চাঁদ বেশি সুন্দর ডাক্তার সাহেব। বেশ অমনোযোগী হয়ে প্রিয়ন্তী কথাটা বললেও বাক্যটি নিষাদের বকে গিয়ে বিধে। ডাক্তার সাহেব, এত মায়া কেন লাগলো কথাটি শুনে? প্রিয়ন্তীর দিকে তাকাতে দেখে সে আকাশের দিকে তাকিয়ে আছে। নিষাদের হাসফাস লাগছে। প্রথমবার প্রিয়ন্তী এরকম ভাবে তাকে সম্বোধন করছে। নিষাদ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, শোনো, অর্ধচন্দ্র তুমি বড় অসুন্দর। আমার ব্যক্তিগত চাঁদ প্রিয়ন্তী রহমানের কাছে। প্রায় 2 ঘন্টা তারা সমুদ্রের পাশে সময় কাটিয়ে রিসোর্টে ফিরে। প্রিয়ন্তীর ড্রেস নিচের দিকে ভিজে একাকার। শীত শীত লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। নিশ্চয়ই শরীর খারাপ করবে, তবে এতে কোনো দুঃখ নেই। মন ভরে সেখানে সময় কাটাতে পেরেছে এই অনেক। নিষাদ কফির জন্য নিচে গেল। এই সুযোগে প্রিয়ন্তী ভাবল সে একটা শাড়ি পরবে। বেরও করলো। ব্যালকনি থেকে চাঁদের আলো আছে। রুমটাও হালকা ড্রিম লাইটের আলোতে উজ্জ্বল হয়ে আছে। প্রিয়ন্তী হালকা নীল কালারের একটি শাড়ি বের করলো। নিজে নিজে এখন শাড়ি পরতে পারে, কোনো সমস্যা না হতে শাড়িটা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুলে বেনি করলো। মুখে কোনো রকম সাজগোজ করেনি। খাটে বসে অপেক্ষা করলো কখন নিষাদ আসবে। কফি খেলে মাথার ঝিমঝিম কমবে, আবার ভালো লাগবে। রুমের মধ্যে কয়েকবার পায়চারি করলো। এর মাঝে দরজায় নক করতেই প্রিয়ন্তী দরজা খুলে দিল। নিষাদের 2 হাতে 2টো কফি, অথচ সে নিথর দেহে দাঁড়িয়ে আছে। চোখে মুখে কোনো কথা কিংবা কোনো প্রতিক্রিয়া নেই। প্রিয়ন্তী হেসে বলল, বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ওখানে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিবেন নাকি? নিষাদ অবাক হয়ে প্রিয়ন্তীর দিকে তাকালো। আসার সময় ঘড়ি দেখল রাত 12:50 বাজে। এই রাতের বেলায় হঠাৎ শাড়ি পরল কেন? প্রিয়ন্তীর মাথায় আসছে না। নিজ হাত থেকে প্রিয়ন্তীকে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলল, এত রাতে হঠাৎ শাড়ি? বলতেই কফিতে চুমুক দিল। প্রিয়ন্তী বলল, ইচ্ছে হয়েছে সেজন্য। নিষাদ কফি নিয়ে ব্যালকনিতে আসলো। পেছন পেছন ইশারা করল প্রিয়ন্তীকে আসার জন্য। পাশাপাশি 2টো চেয়ার থাকাতে একটিতে সে আর অন্যটিতে প্রিয়ন্তী বসল। পুরো নিস্তব্ধ পরিবেশ। প্রিয়ন্তী বাহিরে দেখতে ব্যস্ত। নিষাদ একদম চুপ। হুট করে প্রিয়ন্তীর মনে প্রশ্ন জাগল। নিষাদের থেকে তার বয়স অনেক কম, অনেক বলতে গেলে অনেক নয়, 7-8 বছরের হবে। তবুও সকলের সামনে কিংবা একাকী সময়েও নিষাদ প্রিয়ন্তীকে আপনি সম্বোধন করে। এটার মানে প্রিয়ন্তী বোঝে না। তুমি করে বললেই পারে। যেহেতু নিষাদের বয়সের তুলনায় প্রিয়ন্তীর বয়স কম, তাহলে কেন আপনি করে বলে? প্রিয়ন্তী একবার ভাবলো জিজ্ঞেস করবে কিনা, পরক্ষণেই মত পাল্টে ফেলল। যদি কিছু মনে করে। এমনিও প্রিয়ন্তী খুব নাজুক, তার উপর তার এরকম প্রশ্ন পড়ে সে বিপাকে পড়বে। কিন্তু মনের কৌতূহলকে থেকে বেঁধে রাখা যায় না। ভাবতে ভাবতে এক প্রকার বিরক্ত হলো। একবার জিজ্ঞেস করেই দেখবে। প্রশ্ন করতে উদ্যত হতেই নিষাদ বলে ওঠে, কি ব্যাপার, কিছু বলবেন? প্রিয়ন্তী বলল, আপনি আমায় আপনি করে বলেন কেন? বয়সে তো আমি আপনার বড় না। নিষাদ হাসলো আনমনে। প্রিয়ন্তী বেশ খেয়াল করলো, কেমন স্নিগ্ধ হাসি। ছোট ছোট খোঁচা দাড়িতে হাসিটা বেশ সুন্দর লাগছে। তার উপর চশমা পরিহিত চক্ষুদ্বয় হাসিটাই কিছুটা কুঁচকে আছে। বেশ নিখুঁতভাবে প্রিয়ন্তী খেয়াল করলো। আচমকা তার হৃদয় ধক করে ওঠে। এত সুন্দর স্মিত হাসি। বউ হচ্ছে সম্মানের, আদরের, ভালোবাসার মানুষ। আদর ভালোবাসার অধিকার তো পায়নি এখন অবধি, তাই সম্মান করেই আপনি বলছি। প্রিয়ন্তী মাথা নিচু করল। লজ্জায় কান মুখ লাল হয়ে উঠল। এই প্রথম বোধহয় নিষাদ এমন কথা বলল। আগে কখনো বলেছি কিনা প্রিয়ন্তীর মনে নেই। মন চাইল এই মুহূর্তে এখান থেকে উঠে চলে যেতে। নিষাদ আর চোখে প্রিয়ন্তীর লজ্জিত মুখশ্রী দেখতে ব্যস্ত। কলা সাথেই খানিকটা বিরক্ত বোধ করল। পকেট থেকে ফোন বের করতে দেখে নাজমুন বেগমের নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করতে ভেসে আসলো তার দাদির হাসিমুখ কণ্ঠস্বর। নিষাদ উপলব্ধি করতে পেরেছে যে তার দাদির মধ্যে পরিবর্তন হয়েছে। সে আর আগের মতো প্রিয়ন্তীর সঙ্গে খারাপ আচরণ করে না, এতেই সে খুশি। নিষাদ যখন বলল, জি দাদি, তখনই প্রিয়ন্তী বুঝলো হাসি বেগম কল করেছে। নিষাদ অনেকক্ষণ কথা বলল, শেষে বলল, চেষ্টা করব। প্রিয়ন্তী মাথা ঘুরিয়ে অন্যদিকে ফিরল। কথা বলা শেষে নিষাদ হাসি মুখে কফিতে চুমুক দিল। ঘুমাবেন না? অনেক রাত তো হলো। মাথা নেড়ে প্রিয়ন্তী বলল, চলুন তবে, বলেই উঠে দাঁড়ালো। নিষাদ বসে থাকা অবস্থাতেই আবার বলে ওঠে, শুনুন, দাদি কল দিয়েছে। তারপর তেমন কিছু নয়।
তবে বলল যাতে সুখবর নিয়ে বাসায় যায়। আবারও সেই মুহূর্ত প্রিয়ন্তী বুঝল যে নিশাদ ঠিক কী উদ্দেশ্যে করে কথাটি বলেছে। এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না, তাড়াহুড়ো করে রুমে চলে আসে। সেখানে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ লজ্জা পেতে হতো কে জানে। নিশাদও রুমে আসে কিছুক্ষণ পর। প্রিয়ন্তী খাটে এসে বসে। ঘুমাবেন এখন? নিশ্চুপ প্রিয়ন্তী। নিশাদ বেশ ভালো করে বুঝতে পারল প্রিয়ন্তী লজ্জা পাচ্ছে। অনুমতি পেলে জড়িয়ে ধরব, তাহলে লজ্জা একটু কমে যেতে পারে। নিশাদের আর কিছু বলতে হয়নি। প্রিয়ন্তী নিজ ইচ্ছায় নিশাদকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত সেই মুহূর্ত। আসলে বিশ্বাস করতে পারছি না, পুরুষালী সে কঠিনময়। হৃদয় যেন নড়ে চড়ে উঠল। পরপর ঢোক গিলে ফেলল সে। অনুভব করল চনুপঠির ন্যায় শরীরটি থরথর করে কাঁপছে। শক্ত করে জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা হাতটি মেয়েটির পিঠ ছুঁয়ে দিল। বড্ড শান্তি লাগছে তার। বড় বড় নিঃশ্বাস ফেলে প্রিয়ন্তী বারংবার চোখ ঝাপটায়। লজ্জায় মেয়ে যায় পুরো। অধর কামড়ে অনুশোচনা করল কাজটির জন্য, তবু এখনো জড়িয়ে ধরে আছে। নিশাদের বক্ষস্থলে আরো উপরে মেয়েটির মাথা। তাকে সরিয়ে দোগালে হাত রাখে। ইচ্ছে হয়েছিল প্রিয়ন্তী সে মুখটি দেখবে। আশ্চর্য, তাই হলো। নিশাদ ছোট ছোট চোখ করে তাকায়। প্রিয়ন্তী মাথা নিচু করে ফেলে। নিশাদ একটু থেমে বলে, আজ রাতটুকু আমায় দেওয়া হোক। নিশাদের এক হাত প্রিয়ন্তীর কোমর ছুঁই ছুঁই। নিশাদ প্রিয়ন্তীকে দেখে বুঝে নেয় নীরবতার সম্মতির লক্ষণ। বহু অপেক্ষার সেই কাজটি করার সাহস পায়। প্রিয়ন্তীর অধরের ক্ষুদ্র ক্ষুদ্র স্পর্শ মিশিয়ে দেয়। কোমর জড়িয়ে পুরো মুখটি উষ্ণ ছোঁয়া দিতে ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর ওষ্ঠধয় আসে। বড়সড় একটা চুমু খায়। অতপর কপালে প্রগাঢ় স্পর্শ দেয়। আজ মেয়েটি সম্পূর্ণরূপে নিশাদের। নেই কোনো অসম্মতি, নেই কোনো বাধা। প্রিয়ন্তীকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আমাদের পূর্ণতার চিরকুট সারা আকাশে শুভ্র মেঘের মতো উড়ে থাকুক। জানিয়ে দিক নিশাদ তাজওয়ার ও প্রিয়ন্তী রহমানের পূর্ণতার কথা। সমাপ্ত।